সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিরোধী ৭১-এর অনলাইন প্ল্যাটফর্মে। এক যুগ আগে কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে জাতি হতবাক ও ক্ষুব্ধ হয়েছিল। অপমানিত বাঙালি ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল। শাহবাগে শুরু হয়েছিল গণজাগরণ। আমরা এক কণ্ঠে বলেছিলাম, ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই। সম্প্রতি ১৯৭১-এ রংপুরের আলবদর কমান্ডার ১৪০০ মানুষ হত্যা ও অসংখ্য নারী ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সে আজ বাংলার আকাশে মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছে, শাহবাগে সংবর্ধিত হচ্ছে। শহীদদের ত্যাগ, ধর্ষিতার কান্না, স্বজনহারাদের হাহাকার যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই রায় শুধু আইনি নয়, নৈতিক বিচারবোধকেও নাড়া দিয়েছে। কিন্তু আমরা নীরব নই, আমরা হারিয়ে যাইনি। শাহবাগের যোদ্ধারা, আমরা ৭১-এর উত্তরাধিকারীরা, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার, তারা এই প্রেক্ষাপটে আজ একত্রিত হয়েছি একটি ভার্চুয়াল সম্মেলনে। প্রথমেই আজকে আমি আমন্ত্রণ জানাবো ব্যারিস্টার তাপস কান্তি বলকে। তিনি ব্যাখ্যা করবেন এটিএম আজহারুল ইসলামের বিচারিক রায়টি কেন গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার তাপস কান্তি বল সাবেক প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সিনিয়র অ্যাসোসিয়েট, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম। আমন্ত্রণ জানাচ্ছি তাপস কান্তি বলকে। ধন্যবাদ অদিতিদিকে। এবং আজকে যারা শুনছেন, যে আমরা আসলে বাংলাদেশের একটা খুবই ক্রান্তিকালে আমরা এই সেমিনারটা করছি, যখন গত কয়েকদিন আগেই এটিএম আজাহারের যে রায়টা দিয়েছে আমাদের আপিল বিভাগের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এবং দিয়ে তাকে একদমই বেকসুর খালাস করে দিয়েছে, সেই বিষয়ে মূলত আমরা আলোচনার জন্য এসছি। আমাদের এই আলোচনাটা শুরু করতে যাওয়ার আগে আমাদের উচিত হবে একটু ফিরে দেখা যে প্রথম যে রায়টা আইসিটিবিডি কেস নাম্বার 5-এ দেয়া হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে, সেই রায়টি দেয়া হয়েছিল 30/12/2014 তারিখে। এখন এই 30/12/2024-এর যে রায়টি দেয়া হয়েছিল, সেই রায়ে মূলত যে কারণগুলোতে তাকে সাজাটা দেয়া হলো, তার প্রথমেই কোর্ট খুঁজে বের করার চেষ্টা করেছেন যে তিনি রাজাকার আলবদর ছিলেন কিনা ১৯৭১ সালে, এটিএম আজহারের ভূমিকাটা কি ছিল। প্রথমে আমি বলি যে এটিএম আজহারের ভূমিকাতে দেখা যাচ্ছে তিনি একজন শিক্ষিত তরুণ, যিনি রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন। এই রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করার সুবাদে তিনি তার এলাকার যে গ্রাম, এবং সেখানে ১৯৭০ সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তিনি জামাত ইসলামের পক্ষে প্রচারণা চালান। আমাদের একাধিক সাক্ষী এই বিষয়ে পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন। এবং এই সাক্ষীদের মধ্যে যদি আমরা শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাকে যদি আমরা বাদ দেই, তাহলে যে ১৯ জন আমরা প্রসিকিউশন উইটনেস হিসেবে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু ১৮ জনই এই ব্যাপারে তার যে প্রত্যক্ষ যে অংশগ্রহণ ১৯৭১ সালে পাকিস্তান আর্মির সাথে, সে ব্যাপারে কিন্তু বক্তব্য দিয়েছেন। ১৯৭১ সালে রংপুরে পাকিস্তান আর্মির অবস্থান ছিল রংপুর টাউন হলে, এবং এটা খুবই স্বাভাবিক যে ১৯৭১ সালে তো আর জিপিএস, গুগল ম্যাপ ছিল না, যে কেউ একজনকে তাদের পথ দেখিয়ে নিয়ে যেতে হয়েছে। এই যে ঝাড়ুয়ার বিল এলাকাতে যে তিনি গিয়েছেন, এই ঝাড়ুয়ার বিল এলাকার একদম সন্তান হচ্ছেন এটিএম আজহার, এবং তিনি সেখানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন, যেটা আমি বলেছি। সেখানে তার যে ছাত্র সংঘ, অর্থাৎ ছাত্র শিবিরের যে ১৯৭১ সালের ভার্সন, সেই ছাত্র সংঘের যে তিনি রংপুরের সভাপতি ছিলেন, সেই ব্যাপারে আমরা দুটো রিপোর্ট কোর্টের কাছে পেশ করেছি। একটি রিপোর্ট হচ্ছে দৈনিক সংগ্রাম পত্রিকার একটি রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে এই মুজাহিদকে নিয়ে এটিএম আজহার সেখানে ছাত্র সংঘের, পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের একটা সভার আয়োজন করেছে রংপুরে, এবং সেখানে তিনি সভাপতিত্ব করেছেন। এবং দ্বিতীয় যে প্রমাণটি ছিল, সেই প্রমাণটি ছিল, আপনারা জানেন যে তৎকালীন এসবি একটা পাক্ষিক রিপোর্ট পাঠাতো পাকিস্তান হেডকোয়ার্টারে। সেই পাক্ষিক রিপোর্টের যে রিপোর্ট, সেই রিপোর্টেও পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটিএম আজহার রংপুরের ছাত্র সংঘের একজন সভাপতি, এবং সেই সভাপতি হিসেবে তিনি কিন্তু এই পাকিস্তান আর্মির সাথে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং বাঙালির বিরুদ্ধে, বাঙালি নিধনে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে এই ধরনের অকাট্য প্রমাণ পাওয়ার পরে, যেটি তার অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে, তার বিরুদ্ধে যে ৬টি চার্জ কোর্ট গ্রহণ করেছে,
তার ৫টি এখন এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে রয়েছে, যে ৫টিতে তাকে সাজা দেওয়া হয়েছিল। এর মধ্যে ধাপপাড়ায় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ ১৬ই এপ্রিল ১৯৭১ এর যে ঘটনাটা, তার জন্য তার সাজা মৃত্যুদণ্ড হয়েছিল। ঝাড়ুয়ার বিলের যে গণহত্যা, ১২০০ লোকের বেশি তাকে যে গণহত্যা, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দমদম ব্রিজে কারমাইকেল কলেজে তার নিজের ৪ জন অধ্যাপক এবং একজন অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে তারা দমদম ব্রিজের কাছে গুলি করে হত্যা করেন। এবং এখানে যে ব্যক্তিরা দেখেছে প্রত্যক্ষভাবে যে তিনি এই ৪ জন অধ্যাপক এবং একজনের স্ত্রীকে তারা পাকিস্তান আর্মির সাথে তুলে নিয়ে যাচ্ছেন, তারাই কিন্তু এখানে সাক্ষ্য দিয়েছেন। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে, যে অধ্যাপক এবং যে অধ্যাপকের স্ত্রী এই মামলাতে মানে এই চার্জে দেখা যাচ্ছে যে এখানে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের সন্তান যারা তখন খুবই ছোট ছিল, তারা ঘটনার কিছুই জানতো না। কিন্তু তারা এসে বলেছে যে তাদের বাবা-মাকে হত্যা করার কারণে তারা তাদের জীবনে কি অভাব মানে কি অভাব পেয়েছে, কতটা কষ্টের মধ্য দিয়ে তারা বড় হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তারা তাদের সাক্ষ্যর মধ্যে বলেছেন। এরপরে মুক্তিযুদ্ধের সমর্থকদের অপহরণ, আটক এবং নির্যাতন এবং ধর্ষণ। সেখানে মনসুরা নামের একজন বীরাঙ্গনাকে ধর্ষণের ঘটনায় আমরা এটিএম আজহারের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখতে পাই, এবং সেখানে ভিকটিম নিজে মুখে এটিএম আজহারের নাম শুনেছেন এবং আজহার সেই ধর্ষণে অংশগ্রহণ করেছেন, সেই কথাগুলো তিনি বলেছেন। সেখানে ২৫ বছরের কারাদণ্ড হয়েছে। এবং এই বীরাঙ্গনা এবং তার স্বামী এখনো রংপুরে আছেন, এবং তারা এখনো বিচার প্রার্থনা করছেন। তারা এই যে বিচারের নামে প্রহসন, সেটির সমালোচনা করছেন। এরপরে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে নির্যাতন এবং একটা ৫ বছরের কারাদণ্ড আমরা দেখতে পাচ্ছি। যদিও পরবর্তীতে যখন আপিল করেন তারা এই রায়ের বিরুদ্ধে, এই রায়টা আসে ৩০/১২/২০১৪-তে। এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন ২৬/২ তারা আপিল করেন ২০১৫ সালে, যেটার জাজমেন্ট আসে ৩১/১০/২০১৯ তারিখে। প্রায় ৪ বছর পরে এই জাজমেন্টটা আসে। সেই জাজমেন্টে কিন্তু এই রায়গুলোর বেশিরভাগই কিন্তু কনফার্ম করা হয়, অ্যাফার্ম করা হয়, এবং সেখানে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। বিশেষ করে এই ঝাড়ুয়ার বিল গণহত্যার যে সাজা, সেটি এবং দমদম ব্রিজে যে গণহত্যা করা হয়, সেইগুলোর বিষয়ে এই গণহত্যার দুটো চার্জে কিন্তু তার সাজা বহাল থাকে, এবং একই সাথে ধর্ষণের ঘটনাতেও তার সাজা বহাল থাকে। এই ঘটনাগুলোর পরে তারা ২০২০ সালে একটা রিভিউ ফাইল করেন। সেই রিভিউটার রায় আসে ২৬/২/২০২৫ তারিখে। এবং এই যে ৫ই আগস্টের ২০২৪ সালের ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে যখন জামাতের শাসন আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টাদের মধ্য দিয়ে, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের জুডিশিয়ারির কিন্তু একটা রাজনীতিকরণ হয়েছে, এবং সেই রাজনীতিকরণের মাধ্যমেই কিন্তু এখানে এই রিভার্সাল উনি করে দিলেন। রিভিউতে এসে উনি আপিলটা গ্রহণ করলেন, এবং ওনারা আপিলে এটাকে শুনানির জন্য নিয়ে আসলেন, যার রায়টা আমরা এই যে গত কয়েকদিন আগে আমরা পেয়েছি। এখন এই রায়ের যদি আমরা, এটা একটা সংক্ষিপ্ত রায়, আমি বলবো যে একটা সংক্ষিপ্ত আদেশ পেয়েছি, এবং এই সংক্ষিপ্ত আদেশের পরে আমরা আসলে একটা পূর্ণাঙ্গ আদেশের দিকে আমরা এক্সপেক্ট করছি। সেই জায়গাটাতে এসে আমি শুধু রায়ের দ্বিতীয় পাতার প্রথম প্যারাটাতে যে চুম্বক অংশগুলো আছে, সেই চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করছি। যদিও সেই আলোচনার আগে আমি একটু বলে নেই যে আমাদের রায়তে মূলত ৩টি গ্রাউন্ড আমাদের এখানে দেখানো হয়েছে। একটি হচ্ছে মিসক্যারেজ অফ জাস্টিস, একটা হচ্ছে ডিসরিগার্ড টু ফান্ডামেন্টাল ক্রিমিনাল যে প্রিন্সিপালস আছে সেটা, আর ডিসপ্যাশনেট টু ওয়াই দেয়ার ইজ দ্য বিগার কনটেক্সট অফ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এই ৩টি কথা তারা বলেছে। তবে এবং আমি যদি দ্বিতীয় পৃষ্ঠার প্রথম প্যারার যে চুম্বক অংশগুলো যদি আমি বলি, তাহলে প্রথম যে অংশটি যে কথাটি তারা বলেছেন তারা রিঅ্যাপ্রাইজ করেছেন। অর্থাৎ এর আগে যে অ্যাপ্রাইজাল হয়েছে, সেই অ্যাপ্রাইজালটা তারা একটা রিঅ্যাপ্রাইজাল করেছেন, এবং রিঅ্যাপ্রাইজাল করে তারা বলছেন দ্য judgment of the appellate division, the former judgment of the appellate division has occasioned by a manifest disregard for the fundamental principles of criminal jurisprudence. এখানে দেখেন তারা বলছেন যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপলস বলা হচ্ছে, অথচ এই শব্দটা কিন্তু আমাদের যে আইন রয়েছে সেই আইনের সাথেই কিন্তু সাংঘর্ষিক। আমাদের আইনের সাথে কেন সাংঘর্ষিক? কারণ হচ্ছে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স না হয়ে এখানে তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স হবে। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের সাথে এখানে অ্যাপ্লিকেবল হবে না, সেটা আমাদের আইনেই পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এরপরে তারা বলছেন যে দ্যাট হ্যাজ রেজাল্টেড ইনটু গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস। কেন বলছেন? বিকজ তারা প্রপারলি, পূর্বে যে জাজরা ছিলেন তারা প্রপারলি অ্যাসেস করতে পারেননি এভিডেন্স, এবং তারা ট্রাভেস্টি অফ জাস্টিস ঘটেছে, কারণ ডিউ অ্যান্ড ডিসপ্যাশনেট কনসিডারেশন দিতে তারা ব্যর্থ হয়েছেন। তারা দাবি করছেন যে এখানে একটা প্যাশনেট কনসিডারেশন দেওয়া হয়েছে। সুতরাং এই যে কথাগুলোর প্রত্যেকটা কথাই আসলে নর্মাল
ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কথা তারা বলে গেছেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড আমরা ফলো করে থাকি, সেই স্ট্যান্ডার্ডের কথাগুলো আসলে এখানে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে গেছেন বা তারা এটা কনসিডারেশনে নেননি, অ্যাটলিস্ট এই শর্ট অর্ডারের মধ্যে নেননি। এর বাইরে গিয়ে তারা নেবেন কিনা, যখন তারা পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেবেন, সেটি আসলে দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাপসদা। অনেক ইনফরমেশন পাওয়া গেল এবং আমি আসলে স্তব্ধ হয়ে শুনছিলাম যে তার মানবতা বিরোধী অপরাধের তালিকাটা আপনি যখন দিচ্ছিলেন, খুবই ভয়াবহ। তবে ৭১-এর বিরুদ্ধে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ এবং নিদর্শনের উপরে। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো রানা মেহের, অনলাইন অ্যাক্টিভিস্ট রানা মেহেরকে। তিনি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবেন। আমন্ত্রণ জানাচ্ছি রানা মেহেরকে। রানা, আপনি আছেন? রানার কাছে আমরা একটু পরে আবার ফেরত যাব। এবার আপনাদের সামনে আসবেন ৭১-এর আদর্শের ধারক কয়েকজন অবিচল এবং অকুতোভয় অনলাইন যোদ্ধা। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ডক্টর রায়হান রশিদকে। ডক্টর রায়হান রশিদ। ধন্যবাদ অদিতি। প্রিয় সহযোদ্ধা, ৩টি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। ১, ১৯৭১-এর গণহত্যার বিচারের ট্রাইব্যুনাল নিয়ে। ২, ১৯৭১-এর গণহত্যা নিয়ে। এবং ৩, আমাদের এখন করণীয় নিয়ে। প্রথমেই আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কি চলছে তা আপনারা জানেন। ব্যারিস্টার তাপস অলরেডি আরো কিছু ব্যাখ্যা করেছেন। কারণ এই ট্রাইব্যুনালের পুরো প্রতিষ্ঠানটি এটি স্পষ্ট বর্তমানে এটি একেবারেই ক্যাপচার্ড ১৯৭১-এর বিরুদ্ধ শক্তির হাতে। বর্তমানে একে ব্যবহার করা হচ্ছে ১৯৭১-এর ইতিহাসকে মুছে দিতে এবং সাথে, সাথে এটাকে ব্যবহার করা হচ্ছে ১৯৭১-এর পক্ষের যত মানুষ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কাজে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। ১৯৭১-এর গণহত্যার ব্যাপারেও আমাদের আসলে সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যাতে আমরা একে সারা বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি। যাতে এর থেকে সঠিকভাবে শিক্ষাটা নিতে পারি। সবচাইতে জরুরি যাতে একে মুছে ফেলার সব ধরনের অপচেষ্টাকে আমরা রুখে দিতে পারি। এজন্যই বোঝাটা জরুরি। দেখুন, গণহত্যা পৃথিবীর বুকে দাগ রেখে যায়। আ গণহত্যা রাষ্ট্রের চেয়ে বড়, মানচিত্রের চেয়ে বড় এবং রাজনীতির চেয়েও বড়। একে মোছা যায় না। এবং মোছা যায় না বলেই ১৯৭১-এর যে গণহত্যাকারীরা ছিল এবং তাদের আইনজীবীরা এবং তাদের দোসররা ভিন্ন পন্থা বেছে নিয়েছে। যা আমার ১ম পয়েন্টে উল্লেখ করেছি এবং আপনারা যা দেখছেন বর্তমানে সেটাই দেখছেন। সবশেষে বলব, ১৯৭১-এর ইতিহাস এবং গণহত্যার ইতিহাসের পাশে দাঁড়ানোর কাজটা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। আর ১৯৭১-এর সেই গণহত্যার ইতিহাসের চোখ দিয়ে আমাদের দেখতে হবে, সেই লেন্স দিয়ে আমাদের দেখতে হবে সেই গণহত্যার অপরাধীদের এবং তাদের এই যুগের দোসরদের। এটার কোনো বিকল্প নাই। আর সেই একই চোখ দিয়ে দেখতে হবে গণহত্যার বিচারের ট্রাইব্যুনালকে, যেটি এখন অপব্যবহৃত হচ্ছে এবং সেখানে যা কিছু ঘটছে। আর আমাদের দেখতে হবে আমাদের অতীত এবং বর্তমানকে। ভবিষ্যৎকে তো বটেই। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ ডক্টর রায়হান রশিদ। এবার আমি আমন্ত্রণ জানাবো রোকেয়া প্রাচীকে আমাদের কিছু বক্তব্য প্রদান করবার জন্য। রোকেয়া প্রাচী। জি, ধন্যবাদ। সংযুক্ত সকলকে শ্রদ্ধা এবং সংগ্রামী শুভেচ্ছা। আজকের বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের হাতে কুক্ষিগত এবং আমার আগে যে দুজন ব্যাখ্যা করলেন দুজন বক্তা, তাদের সাথে আমি সম্পূর্ণ একমত। আমি যেহেতু সময় কম, আমি জাস্ট পয়েন্টের মতো দুটো বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে আজকের প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা বিরোধীদের যে ইতিহাস আছে এবং সেই ইতিহাসগুলো আমাদের তৃণমূল কর্মীদের কাছে আসলে এখন এই মুহূর্তে পৌঁছানোর কাজটা কিভাবে করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে দেশের এইরকম একটা সময় আমরা যখন জাগরণ মঞ্চে দেখেছি, সেই জাগরণ মঞ্চ কিন্তু এখনো জাগ্রত আছে। সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে আমাদের অনলাইন যোদ্ধারা কাজ করছেন। তো অনলাইন যোদ্ধাদের এই কাজের সাথে তৃণমূলের যে কর্মীরা আছেন এবং আপামর যে জনসাধারণ,
তাদের কাছে আমাদের এই স্বাধীনতা বিরোধীদের ন্যারেটিভটা খুব সরাসরি পৌঁছে দিতে হবে। যেহেতু আমরা এখন কুক্ষিগত স্বাধীনতা বিরোধীদের হাতে এবং আমাদের অনলাইন ছাড়া কোনো বিকল্প পথ নেই, এবং আমাদের পাশাপাশি রাজপথের আন্দোলনটাকেও চালিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা অনলাইনে এই কাজটা গণজাগরণ মঞ্চ থেকেই যারা শুরু করেছিলেন, যারা পুরোধাজ বা যারা বিশেষজ্ঞের জায়গায় কাজ করছেন বা যাদের গবেষণা আছে, সেই ন্যারেটিভটা এখন অনেক বেশি জরুরি মানুষের কাছে পৌঁছানো। কারণ এখন যুদ্ধাপরাধীরা তাদের মতো করে স্বাধীনতার ইতিহাস তৈরি করে ভিন্ন বিভ্রান্তির ন্যারেটিভ পৌঁছে দিচ্ছে। তো সেই জায়গায় যেমন আমাদের একটা যুদ্ধ আছে, তেমনি রাজপথেও একটা যুদ্ধ আছে। এই যুদ্ধটা মানে দুই অনলাইন অফলাইনের যুদ্ধের যে কর্মীদের যে সম্মিলন, ঐক্যবদ্ধ শক্তি, সেটাকে আসলে যুদ্ধের রণকৌশলের যে শৃঙ্খলা বা দায়িত্বশীলতা, সেটাকে আসলে একটা একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে আজকের যে লড়াইটা, সেখানে আমি মনে করি যে অনলাইন যুদ্ধটা অনেক বেশি নেতৃত্বের জায়গায় কাজ করতে পারবে। তো সেই কারণে আমার কাছে আমি যেটা আমার অনুরোধ থাকবে বা আমার নিজের জায়গা থেকেও আমি যে কাজটা অঙ্গীকার করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই ঐক্যবদ্ধ সম্মেলনের শক্তিটা আবার জাগ্রত করতে হবে গণজাগরণের মঞ্চের সময়ের মতো। কারণ এখনো আমাদের মধ্যে মানে আমার কাছে মনে হয় যে কোথায় যেন এক ধরনের বিচ্ছিন্নতা রয়েছে। তো সেই দেশের স্বার্থে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার স্বার্থে আমাদের সকলের ঐক্যমত দরকার, ঐক্যবদ্ধ শক্তিটা প্রয়োজন, এবং সে কারণে রণকৌশলটা তৈরি করা প্রয়োজন। সেই রণকৌশলের ডিসিপ্লিনটা আমার মনে হয় তৈরি হয়ে গেলে এবং ছোট ছোট ন্যারেটিভ গুলো যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, এবং এটা এখনই করতে হবে, আমাদের হাতে খুব সময় নেই, আমরা একদম ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি। তো সে কাজটি ইতিমধ্যেই অনলাইন যোদ্ধারা করছে এবং সেটি আরো করতে হবে, কারণ এই অনলাইন যুদ্ধের সাথে আমাদের রাজপথের যুদ্ধ সম্পৃক্ত। এ দুটো যুদ্ধ একসাথে সম্পৃক্ত, কাজেই সেই যুদ্ধের স্ট্র্যাটেজিটা ঠিক করা এই মুহূর্তে অনেক জরুরি। আমি এটুকুই বলবো, যেহেতু সময় খুব কম, পরবর্তীতে যদি আমার আবার সুযোগ থাকে আমি কথা বলবো। ধন্যবাদ রোকেয়া প্রাচী আপা। এবার আমি আহ্বান জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট সাইফুর রহমান মিশুকে। ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদ দিতে চাই না, কারণ আমি এসছি আমার নিজ দায়িত্ববোধ থেকে। আমি খুব স্বল্প পরিসরে কয়েকটি কথা বলবো যারা আমাদের শুনছেন তাদের উদ্দেশ্যে। আমি তাদের জিজ্ঞেস করব, আপনারা কি কখনো এমন কিছু দেখেছেন, শুনেছেন যা দেখে বুকের ভেতর হঠাৎ একটা চাপা ধাক্কা লাগে? আমি ঠিক তেমন একটি অনুভূতির কথা আজ বলবো। আমরা দেখতে পাচ্ছি একদিকে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা হচ্ছে, হত্যা ও জেল জুলুম দেওয়া হচ্ছে, তার কিছু দূর খুব কাছেই শহীদের কবর, আর আরেক পাশে হাস্যোজ্জ্বল রাজাকার। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী হাসতে হাসতে জেল থেকে বের হয়ে জানান দিচ্ছে এই দেশটা যারা স্বাধীন করেছিল তাদের সকল ত্যাগ বৃথা। তামাশা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এটা তামাশা না, এটা সত্যি। এমনটাই ঘটছে এখন আমাদের প্রিয় মাতৃভূমিতে, এক সাগর পরিমাণ রক্তের বিনিময়ে অর্জিত এই ভূখণ্ডে। আমি কি ভুলে যেতে পারি আমার পূর্বপুরুষের আত্মত্যাগ, তাদের অশ্রু বেদনার ইতিহাস? আমি কি চুপ করে থাকতে পারি যখন দেখি সেই রাজাকারেরা আজ ইতিহাস বিকৃত করে আমাদের সন্তানদের বলছে সবই তো রাজনৈতিক নাটক? না, আমি পারি না। নিজের জন্ম ইতিহাস কোনো জাতি ভুলে গেলে সেই ভুল ইতিহাস ক্ষমা করে না। কি বিচিত্র ইতিহাস! তবে একটা কথা মনে রাখবেন, ইতিহাস চুপ থাকে কিন্তু সে সত্যটা লিখে রাখে। আর একদিন ঠিকই জিজ্ঞেস করবে, তোমরা কোথায় ছিলে যখন সত্যকে নিলামে তোলা হচ্ছিল? আমি জানি ইতিহাসের সে অধ্যায়ে আমি কোথায় থাকব। আপনারা যারা শুনছেন, দেখছেন, তারা জানেন তো নিজের অবস্থান। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুর রহমান মিশু। এবারে আমি আমন্ত্রণ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখিকা আফসানা কিশোর লোচনকে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সহযোদ্ধাদের সাথে এক স্ক্রিনে থাকার এই সুযোগ আমার জন্য একটা বিরল সম্মান আমি মনে করি।
সবাইকে কৃতজ্ঞতা যে এই ধরনের একটা আয়োজনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একাত্মতা ঘোষণা করার একটা সুযোগ পেয়েছি। আমার সহযোদ্ধারা এবং আগের বক্তারা বলে গেছেন যে এটিএম আজহারের রায় এবং মিশু বলেছেন যে গণহত্যার উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা কিভাবে অস্বীকার করব। আমি একটু ইতিহাস তুলে ধরি যে ২০১০ সালে যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু হয় তার ধারাবাহিকতা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বলতে হবে যে একজন মহিষী নারী জাহানারা ইমামের হাত ধরে কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল এবং তার সাথে সংহতি জানিয়েছিলেন মশাল বহন করে অন্যান্য মহিষী নারীরা। যেমন একই স্টেজে আমরা দেখেছি সুফিয়া কামাল ছিলেন, জননেত্রী শেখ হাসিনা ছিলেন। এর যে ধারাবাহিকতা, এর পরিপ্রেক্ষিতে ২০১৩-তে কাদের মোল্লার যখন কাঙ্ক্ষিত রায় ঘোষিত হলো না, তখন যে গণজাগরণ মঞ্চ গঠিত হলো, সেখানেও কিন্তু আমার মতন নাম না জানা অনেক নারী অংশগ্রহণ করেছে। আমি নারীদের কথাটা কেন বলছি সেই জায়গায় আসছি। এই যে নারীদের হাত ধরে বাংলাদেশের উত্তরণ, সে জায়গাটা কিন্তু আজকে হুমকির মুখে। কেন বলছি? কারণ ৫ই আগস্টের পর থেকে যদি আপনারা যতটুকু তথ্য এসেছে ততটুকু যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে যতগুলো ক্ষতিকর প্রভাব পড়েছে তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারীর উপর। নারীরা কর্মহীন হয়েছে, বেকার হয়েছে। বলা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ১৭ লাখ নারী জুলাই থেকে ডিসেম্বর মাসে বেকার হয়ে গিয়েছে এবং শুধু জানুয়ারি থেকে মার্চ ২০২৫ নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক নারী মিথ্যা ও হয়রানিমূলক মামলায় এই মুহূর্তে কারাবন্দী আছেন। দেশের যখন এই অবস্থা, তখন আমার আহ্বান থাকবে নারীদের প্রতি, আপনারা সোচ্চার হন, একতাবদ্ধ হন, দেশকে জঙ্গি যুক্ত হওয়ার হাত থেকে রক্ষা করুন। যারা তরুণ আছে তারা আমাদের হাত থেকে দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের, প্রকৃত নারীবাদের মশালটা হাতে তুলে নিন। এটিএম আজহারের মুক্তির এই উল্লাস মেনে নেওয়া মানে ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে ৪ লক্ষ মা বোনের ইজ্জতের সাথে বেইমানি। এবং আমি বিশ্বাস করি এবং আমার সহযোদ্ধারাও বিশ্বাস করে, বাংলাদেশের পক্ষে যারা আছে তারা সকলেই বিশ্বাস করে, মাতৃভূমির সাথে গাদ্দারির এবং মুনাফেকির কোনো ক্ষমা হয় না, কখনো কোনো ক্ষমা হয় না। এবং আমরা আমৃত্যু বলবো যে আতে আজাহার, তুই রাজাকার তুই রাজাকার, এটা আমাদের মাথায় থাকবে, আমাদের মননে থাকবে। আমার দেশের শরীর থেকে এখন মুক্তিযুদ্ধ বিরোধীদের কারণে রক্ত ঝরছে। এই রক্ত যা জঙ্গি বন্ধু ইউনূস ঝরাচ্ছে তার হিসাব যেন আমরা বুঝিয়ে দিতে পারি, এই হোক আমাদের শপথ। সবাই এই লক্ষ্যে একতাবদ্ধ হন। জয় বাংলা। ধন্যবাদ আফসানা কিশোর লোচনকে। আমি কি একটু অনুরোধ জানাতে পারি, বক্তারা যাদের বক্তব্য প্রদান করা হয়ে গেছেন তারা যদি একটু কাইন্ডলি স্টুডিও লিভ করেন, কারণ আমাদের আরো বক্তা অপেক্ষা করছেন ব্যাক স্টেজে, তাতে করে যাতে আমরা যোগদান করাতে পারি লাইভ স্টুডিওতে। ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট কাজী মামুনকে। কাজী মামুন। অনেক ধন্যবাদ দিদি। প্রিয় দর্শক, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জুলাই জুলুমের পর ৫ই আগস্টের পর থেকে আমি যেভাবে আমরা অনলাইনে কাজ করা শুরু করেছি, সে সময় থেকে যে মানুষগুলোকে সবার আগে আমরা সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম তাদের অনেকেই আজকে আপনারা এই সমাবেশে দেখছেন এবং দেখবেন। কিন্তু এছাড়াও অসংখ্য সহযোদ্ধা যারা আসলে স্ক্রিনে আসতে পারছেন না বা ক্যামেরার সামনে আসতে পারছেন না, কথা বলতে পারছেন না, এরকম সহস্র মানুষ যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, নানানভাবে কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে অ্যাকনোলেজ করতে চাই। এবং একই সাথে যারা আমাদের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে সৈনিকেরা, সবাই আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষ সবাই আমাদের সহযোদ্ধা। আমাদের এই লড়াই কোনো দলীয় লড়াই না, আমাদের এই লড়াই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই। অনেকে জিজ্ঞেস করেন, ভাইয়া আপনাদের সাথে কাজ করব কিভাবে? আমাদের সাথে কাজ করতে পারেন আপনারা যে কেউই। আমাদের কাজের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেই ইউনূসের নেতৃত্বাধীন যেই সরকার, যে সরকারের মিটিকুলাস ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের যে দেশটা ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম, সেই দেশটাকে রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ। এবং সেই কাজটা করার জন্য মানুষকে সবার আগে জানাতে হবে যে আসলে কি হচ্ছে। ইউনূস একটা কাজ খুব সফলভাবে করেছে, সেটা হচ্ছে যে মিডিয়া টুটি চেপে ধরা, আরেকটা হচ্ছে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া। এই দুইটা কাজের মাধ্যমে বাংলাদেশের যে সাধারণ মানুষ, হ্যাঁ আমরা ইতিমধ্যে অনলাইনে
কয়েক কোটি মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারছি, কিন্তু এখনো অসংখ্য মানুষ যারা অনলাইনে নাই। সো আমার আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, যারা আমাদের কথাগুলো শোনেন, যারা আমাদের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন নানান ভাবে, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। সেটা শুরু করুন আপনার পরিবারের মাধ্যমে, এরপর বন্ধু বান্ধব এবং সবাইকে জানানোর চেষ্টা করুন। কারণ আলটিমেটলি ভিকটিম কিন্তু আমরা সবাই। এখানে একা একজন বা কোনো একটা দল এখানে ভিকটিম না। দেশের অবস্থা দিন দিন যা হচ্ছে সেটা সবাই টের পাচ্ছে, শুধু জানতে পারছে না যে এটা কেন হচ্ছে। তো আমাদের সবার দায়িত্ব যে আমাদের কথাগুলো সবার কাছে পৌঁছানো। আমাদের এই আহ্বান আমাদের প্রতি সবার কাছে ইউনূস এবং তার দেশি বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে তা সবার কাছে পৌঁছে দেন। আমরা যে লড়াই করছি সে কথা সবার কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের মুক্তি আসবে। বাংলাদেশের মানুষ হারবে না, বাংলাদেশ ইউক্রেন না, বা পাকিস্তান বা মায়ানমারও না, বাংলাদেশ হারবে না। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ মামুন ভাইকে এত সুন্দর একটি বক্তব্য প্রদান করবার জন্য। এবারে আমি আমন্ত্রণ জানাবো অমির রহমান পিয়ালকে। অমির রহমান পিয়াল। আমি আসলে ইদানিং আর তবদা খাই না, তবদা খেতে ভুলে গেছি বেসিক্যালি। তো যেটা হয়েছে যে আমার স্মৃতি যদি ভুল না করে, আজ থেকে বছর দশেক আগে টুইটারের মাধ্যমে একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল সাইদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সেটার নাম ছিল টেক ব্যাক বাংলাদেশ। এটাই পরে ফখরুল নিজামী, তারপর এই যে মেটিকুলাস ডিজাইন ইত্যাদির সাথে মিল্লা আজকের বাংলাদেশে নিয়ে আসছে। তো যা হচ্ছে এটার বিরুদ্ধে একজন পুরানো যোদ্ধা হিসেবে এটুকুই বলতে পারি যে লড়াই তো চালায় যেতে হবে, থামা যাবে না। মানুষ 1 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, লড়তে হবে। কিন্তু এটা থেকে আসলে উদ্ধার পাইতে হলে আরেক বড় ধরনের ইয়ের মাধ্যমে যাইতে হবে। যেমন এই ভিয়েতনামের ডিজাইনটা নিতে হবে, খেমার রোজদার ডিজাইন নিতে হবে, পলপটের যেটা আর কি, বা কম্বোডিয়া যেটা করছিল, যে একেবারে সংশোধনের পর্যায়ে নিয়ে যাওয়া। আমাদের প্রতিপক্ষকে একেবারে তাদের জ্ঞান সংশোধন করতে হবে, এছাড়া কিন্তু হবে না। ওই যে আমাদের মুক্তিযোদ্ধা ছিল কত 20 লাখ 50 লাখ, আর দেশের জনসংখ্যা 7.5 কোটি। এই কারণে আমরা কিছুই করতে পারিনি। আমাদের গণজাগরণে আসছে কত 25 লাখ 30 লাখ শুরুতে, কিন্তু আমরা 18 কোটি মানুষের আসলে কনভিন্সের জায়গায় নিতে পারিনি। নিতে পারলে এই অবস্থাটা হইতো না। আমাদের মনে হয় সামনের যুদ্ধতে আরো রক্তক্ষয়ী হবে এবং এটার জন্য প্রস্তুত থাকতে হবে। জয় বাংলা, জয় বঙ্গ। অনেক ধন্যবাদ অমির রহমান পিয়াল ভাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাসদাকে। সুশান্ত দাসদা। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে অমি ভাই যেটা বললেন যে আসলে তবদাও খাই না, আমরা এখন এই অবস্থায় আছি। তবে আজকের এই আমাদের ভার্চুয়াল যে সম্মেলনে আমি সবাইকে একটা অনুরোধ করব যে আপনারা সবাই যার যার অবস্থান থেকে, যেটা মামুনও বলছে, যার যার অবস্থান থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা এটা শুরু করতে পারি আমার পরিবার থেকে, আমার ভাই বোন থেকে। আমরা যেহেতু এখন একটু মিড এজে আছি, আমাদের বাইস্তা বাগ্নি বাতিজি, নিজের ছেলে মেয়েদেরকে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ যুদ্ধটা হয়তো দীর্ঘস্থায়ী হবে এবং এই দীর্ঘস্থায়ী যুদ্ধ আমাদেরকে আমরা হয়তো দেখে যেতে পারবো না এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হয়তো আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাতিজা বাগ্নিরা এগিয়ে নিয়ে যাবে। আমি পার্সোনালি আমার 2টা বাগ্নি আছে, এদেরকে আমি উদ্বুদ্ধ করি, আমার মেয়েদেরকে উদ্বুদ্ধ করি, বাতিজা আছে বাতিজাদের উদ্বুদ্ধ করি। তো আমি মনে করবো যে ঘর থেকে আমরা শুরু করি, কারণ যুদ্ধটা আসলে আমরা শেষ করতে পারবো বলে মনে হয় না। এই যুদ্ধটা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যেতে হবে। আমি এটুকুই বলবো, আজকে আর কিছু না বলি, কারণ অনেকেই বলবেন। এটুকুই আর কি। জয় বাংলা। ধন্যবাদ সুশান্ত দাসকে। এবার আমি আমন্ত্রণ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ভাইকে। আরিফ জেবতিক ভাই। ধন্যবাদ। আশা করছি আমাকে দেখা এবং শোনা যাচ্ছে। আমি আসলে শুরুই করতে চাই আমার ঠিক পূর্ববর্তী বক্তা সুশান্ত দাশগুপ্তের কথার সাথে দ্বিমত পোষণ করে, বা যেভাবে হোক, মানে তার গলার মধ্যে একটু নিচের মধ্যবর্তী বয়স হয়ে গিয়েছে এবং এটা দীর্ঘস্থায়ী লড়াই হবে বলে মনে হচ্ছে। আমার কাছে মোটেও তা মনে হয় না। যখন 1971 সালের 25শে মার্চ ঢাকা শহরে ক্র্যাকডাউন করা হয়, লক্ষ লক্ষ মানুষকে যখন প্রথম রাতে হত্যা করে ফেলা হয়, বঙ্গবন্ধু গ্রেফতার, কোন নেতা কর্মী কে কোথায় আছেন কোনো খোঁজ খবর নাই।
সেই রাতের অভিজ্ঞতা যদি আপনি মনে করেন তাহলে আপনার কাছে মনে হবে যে 16ই ডিসেম্বর এই জেনারেশন আপনি পাবেন না, কিন্তু 16ই ডিসেম্বর একই বছরে ফিরে এসেছে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে অবস্থা, এই মুহূর্তে 25শে মার্চ চলছে, এই মুহূর্তে আপনি আজহারের বক্তব্য শুনবেন, এই মুহূর্তে আপনি একটা রাজাকার শাসিত সরকার দেখতে পাচ্ছেন। রাজাকার শাসিত সরকার 1971 এসেছিল। এগুলাকে খুব একটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমি একমত নই। আজকে যদি আপনি এটাকে 25শে মার্চ রাত মনে করে থাকেন, 16ই ডিসেম্বর 9 মাস পরে। কথা হচ্ছে সেই পরিমাণ এফোর্ট যেটা আমাদের পূর্বপুরুষরা 71-এ দিয়েছিলেন, সেই পরিমাণ এফোর্ট আমরা দিতে পারছি কিনা বা দিতে পারবো কিনা বা দিতে প্রস্তুত আছি কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্রস্তুত আছি, আমরা করছি। এবং এই মুহূর্তে আপনি 25শে মার্চ রাত দেখে সেটাকে যদি ডিফার করে দেন যে আপনি আশাহত হন বা কিছু হন, মোটেও তার কিছু না। এই রাজাকারদেরকে আমরা কর্নার করব। এই রাজাকাররা এই বাংলাদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের না শুধু, আমরা তো দেখে যাবই, আমরা তো মানে কোনো সন্দেহ নাই আমাদের পরবর্তী প্রজন্ম এদেরকে ইতিহাস থেকে একেবারে মুছে ফেলবে, যেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম করতে পারেন নাই, করেন নাই, ক্ষমা দেখিয়েছেন, মহানুভবতা দেখিয়েছেন, এবং তার পরবর্তীতে তার ফলশ্রুতিতে গত 52-53 বছর ধরে আমরা সেটার ফল ভোগ করছি। আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম এই ভুল করবে না বলে আমার বিশ্বাস। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে লড়াই সংগ্রাম চলছে, রাজাকারদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে জাগ্রত অবস্থান সেটা ধীরে ধীরে সংহত হচ্ছে। আমি শেষ করতে চাই একটা ছোট্ট কথা বলে, আমার প্রিয় একটা কবিতার লাইন, মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমরাও মানুষ, তফাৎ শুধু শীত দাঁড়ায়। আমরা শীত দ্বারা উঁচু করে দাঁড়িয়ে আছি, আমাদের পূর্ব প্রজন্ম দাঁড়িয়েছিল 1971 সালে, আমরা এখন দাঁড়িয়ে আছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম দাঁড়িয়ে থাকবে। যারা এই বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ করবে তাদের কাছে আমি বলতে চাই, ইতিহাসে আমরা বারবার আপনাদেরকে পরাজিত করেছি, ভবিষ্যতে আরেকবার করে বাংলাদেশের পতাকাকে আমরা শক্তভাবে দাঁড় করিয়ে রেখে আপনাদেরকে প্রমাণ করে দিব আমাদের সাথে বিজয়ের কোনো আকাঙ্ক্ষা আপনারা রাখবেন না। সাময়িক এইসব তাণ্ডবকে আমরা রুখে দিব। আমাদের 18 কোটি বাঙালি, 7 কোটি পারলে 18 কোটিও পারবে। সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আরিফ জীবতিক ভাইকে। এবারে আমন্ত্রণ জানাবো ফিনিক্স মেমোর একজন অন্যতম সদস্য রাবেয়া শিরিনকে। রাবেয়া শিরিন। ধন্যবাদ অদিতি। আজকে শেখ হাসিনার বিচার কার্য টেলিভাইজ হয়েছে সারা দেশে, জানেন তো অনেকেই মনে হয়। যে ট্রাইব্যুনালে 71-এর ঘাতক দালাল রাজাকারদের বিচার হয়েছিল, সেই ট্রাইব্যুনালের দখল নিয়ে একটা প্রহসনের বিচার হচ্ছে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য। এই ট্রাইব্যুনালে রাজাকার আজাহারের বিচার হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল। এই অবৈধ সরকারের সে আজকে তাকে মুক্তি দিয়েছে। তাপসের তথ্যের সাথে একটি বিষয় যোগ করতে চাই, আজাহারের বিচারের প্রসিকিউটর, বিচারক এবং ডিফেন্স সকলেই জামাতের। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টই এই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তো শেখ হাসিনা আজ যে বিচারের মুখোমুখি হচ্ছেন তা যে জামাতের প্রতিহিংসারী ফসল, সেটা আমাদের অস্বীকার করার কোনোই উপায় নেই। আমাদের সকলের শাস্তি উনি একাই বহন করছেন বলে আমি বলবো, কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই। তিনি বঙ্গবন্ধু কন্যা, পিতা আর কন্যার সিনা অনেক চওড়া, অনেক ভার বহন করার শক্তি নিয়ে এ দুটি মানুষের জন্ম হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার মাধ্যমে শেখ হাসিনা এদেশে বিচারহীনতার সংস্কৃতির অবসানের সূচনা করেছিলেন। বাকি রাস্তাটুকু আমাদের পরবর্তী প্রজন্মের। আমি গত 9.5 মাসে ডক্টর ইউনূসকে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু বলতে শুনিনি। আমি যেটা শুনেছি, এই ভদ্রলোক ক্ষমতায় এসেই বলেছিলেন রিসেট বাটন দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দিবেন। এই অবৈধ সরকারের প্রতিটি মানুষই মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমি এদের কাছ থেকে কি আশা করব? যা হচ্ছে এটাই হবার কথা ছিল, তাই না? তো মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার শক্তি বা ডিভিশনিস্টদের আমরা কিন্তু এ প্রথম দেখছি না। এদের সাথে যুদ্ধ করেই কিন্তু আমরা লাখো শহীদ, বীরাঙ্গনা ও শরণার্থীদের ত্যাগের দায় শোধ করার শপথ নিয়েছিলাম। আমরা এই অঙ্গীকার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিয়ে যাব। আজহার আজ মুক্তি পেয়েছে, কিন্তু আজহারদের হাত থেকে এদেশকে মুক্ত রাখবে এদেশের লক্ষ কোটি শহীদ আর বীরাঙ্গনার সন্তানেরা। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। জয় বাংলা। ধন্যবাদ রাবেয়া শিরিন আপাকে। এবার প্ল্যাটফর্মে ডেকে নেব অনলাইন অ্যাক্টিভিস্ট অনন্য আবিরকে। অনন্য আবির।
অনন্য আবির, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, আমি অনন্যর কাছে আবার ফিরে আসবো। আমাদের পরবর্তী বক্তা আফরোজা। আফরোজা, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আফরোজাকে মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। আমি ওনার কাছে আবার ফেরত আসবো। আমাদের পরবর্তী বক্তা আমিনুল হক পলাশ। পলাশ, আপনি আছেন? জি। ধন্যবাদ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের পূর্বোক্ত বক্তাদের বক্তব্য শুনেছি। আমি সরাসরি আমার বক্তব্যটা মূলত ওই বাংলাদেশের ওই মানুষদের জন্য যারা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন কিন্তু সরাসরি রাজনীতির সাথে জড়িত না, বা এমন অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার এই বিষয়গুলোকে রাজনীতির উপকরণ হিসেবে মনে করেন বা রাজনীতি বলে মনে করেন। তো আমি তাদেরকেই অ্যাড্রেস করার চেষ্টা করব। দেখেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বাংলাদেশে পুনর্বাসন করা বা যুদ্ধাপরাধীদের এই অবস্থান বাংলাদেশে মুক্তিযুদ্ধ সময় যেমন ছিল তার পরবর্তী বিভিন্ন সময়েও ছিল। আমরা দালাল আইন বা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দালাল বাতিলের মাধ্যমে জামাত ইসলামকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেখেছি, জিয়াউর রহমানকে। তার পরবর্তীতে আমরা বাংলাদেশে একটি বড় দল যারা নিজেদেরকে অ্যাপারেন্টলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তাদেরকে এই জামাতদেরকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে দেখেছি। আমরা চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে যাদেরকে পরবর্তীতে বিচারের আওতায় আনা হয়েছে তাদের গাড়িতে বাংলাদেশের ৩০ লাখ শহীদের রক্তস্নাত পতাকা তুলে দিতে দেখেছি। ঠিক একইভাবে এই জঙ্গি বন্ধু এবং রাজাকার প্রেমী ডক্টর ইউনূস তার ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করার জন্য তার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার প্রয়াস নিয়ে কিন্তু এই যুদ্ধাপরাধীর হাতে হাত মিলিয়েছে, যার ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজহারের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী আজকে মুক্তি পেয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন, তাদের গলায় আমরা জুতার মালা দেখতে পেয়েছি। আমরা বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাদেরকে কোনো কারণ ছাড়া জেলে যেতে দেখেছি। তো বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই জিনিসটা বারবার এসেছে, কিন্তু এবারের মতো তীব্র আর কখনো আসেনি। তার কারণ আমি সরাসরি অ্যাড্রেস করব এলিফ্যান্ট ইন দ্য রুম ডক্টর ইউনূসকে, যে ব্যক্তিটি কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে কখনো কথা বলে নাই। প্রচন্ড নার্সিসিস্ট একজন মানুষ, যে কিনা তার নিজের ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করতে পারে, যার প্রমাণ গত ১০ মাসে তিনি দিয়েছেন, যার প্রমাণ আজকে যুদ্ধাপরাধীদের বিচার, তাদের মুক্ত বাতাসে ঘুরতে পারা। তো আমি যারা এই বিষয়গুলোকে রাজনীতি উপকরণ হিসেবে মনে করেন বা রাজনীতি বলে মনে করেন তাদের প্রতি আমাদের আহ্বান, এই দেশটা আমাদের সবার, আপনাদের এই দেশে আমাদেরকে এই স্বাধীনতার চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা যদি ভুলুণ্ঠিত হয়, এই দেশটা একটা ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা সেই জঙ্গি রাষ্ট্রের কোনো ধরনের সদস্য হতে চান কিনা। সেটা না হতে হলে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটাকে শুধুমাত্র রাজনীতি মনে না করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কারা ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনার মূল শক্তিতে বলিয়ান হয়ে আপনাদেরকে এই জঙ্গি বন্ধু ইউনূসের বিরুদ্ধে কথা বলতে হবে, যার অবস্থান থেকে সংগঠিত হতে হবে, তাহলে আমাদের মুক্তি অবশ্যই আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পলাশ। এবারে আমি ডেকে নিচ্ছি অনলাইন অ্যাক্টিভিস্ট ইন্দ্রাকে। ইন্দ্রা। হ্যালো, আমাকে অনেক ডাকার জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই ছোট্ট একটা মানুষ। এত সব বড় সব মানুষের মধ্যে আমাকে আপনারা ডাকলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো যেটা এক্সপেক্টেড আসলে আমরা সবাই কেন এত অবাক হচ্ছি যে রাজাকার আজহারের মুক্তি নিয়ে, আমি এটাতে মোটামুটি একটু সারপ্রাইজড। কারণ আমরা জানি এটা মেটিকুলাসলি ডিজাইনড, ইউনূস নিজের মুখে স্বীকার করেছে। তো সেখানে আমি এই এপ্রিল মে মাসে মুক্তি একটা আশা করি নাই। আমি আশা করছিলাম যে কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেরকম বিচারিক পদ্ধতিটা থেকে কখনোই হস্তক্ষেপ করেন নাই। তো আমি ভাবতাম যে এটা উনি ইচ্ছা করেই করছেন যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তো সেই জন্য তার ফাঁসিটা, যেটা নিয়ে মানুষজন ডাউট দিচ্ছে যে 14 সালে রায় হইছে, 25 সালে কেন
এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয় না, কারণ শেখ হাসিনা তো বিচারিক কার্যক্রমে কখনো হস্তক্ষেপ করেন নাই। তো এই জন্য আমি ভাবছিলাম যেখানে ইউনূস চলে আসছে সেখানে এত দেরি তারা করবে না। মানে আই ডোন্ট নো কেন তারা এত দেরি করলো। আরো আগে বের করে নেওয়া উচিত ছিল। বের করে মুক্তিযোদ্ধাদের গলায় আমরা যেটা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেখতে পাচ্ছি, এবং যে শাহবাগে আমরা সবাই রাজাকারের ফাঁসি চেয়েছিলাম সেখানে এই আজহারকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এটা একটু লেট হয়ে গেছে। আমি জানি না কেন তাদের এই ডিজাইনটা এত দেরি হয়ে গেল। বাট পলাশ একটু আগে যেটা বললো যে বাংলাদেশের মানুষজন এই জিনিসগুলোকে মনে করে কি রাজনীতির পার্ট। তারা এই জিনিসটা রাজনীতি এবং দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধ এই জিনিসগুলোকে এত মিক্স অ্যান্ড ম্যাচ করে যে তারা আলাদা করে বুঝতেই পারে না দেশের সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ রাজনীতির সাথে কোনোভাবেই যুক্ত না। আপনি রাজনীতি সচেতন হন বা না হন, আপনাকে দেশের সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ ৭১ এগুলো নিয়ে আপনার কোনো ডাউট, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব মনে থাকা উচিত না। রাজাকার সবসময়ই রাজাকার, এটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আসলে বেশিরভাগ মানুষই বুঝতে চান না, রাজনীতি বলে এড়িয়ে যান। এটা আসলে ঠিক না, যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে প্রচুর। আমরা সবাই সেটা বলি আর কি, যে এটা আমাদের নতুন প্রজন্মকে, গেঞ্জি যেটাকে সবাই বলে, আমি গেঞ্জি বলি, তো এই গেঞ্জি প্রজন্ম তো এটা অলরেডি গন কেস। আমাদের নেক্সট প্রজন্ম আলফা জেনকে আমাদেরকে এটা বুঝাইতে হবে যে দেশের ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না, আমরা সেই ছাড় দিব না। এবং মানে আমরা যারা এখন প্যারেন্ট হয়ে গেছি আমাদের উচিত আমাদের নেক্সট জেনারেশনকে এটা বোঝানো। আমরা যেটা দেখে বড় হয়েছি যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ ৭১, এটা আমাদের নেক্সট আলফা জেনকে এটা বুঝিয়ে এবং বড় করতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খালি সবাই মিলে জাস্ট বললাম তাতে হবে না, আমাদের এটা কাজে প্রমাণ করে দেখাইতে হবে যে আলফা জেনকে আমরা মুক্তিযুদ্ধের শক্তি হিসেবে তৈরি করে রেখে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রা। আমিও পুরোপুরি একমত। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জন্মভূমি এই সবকিছু আসলে রাজনীতির বাইরে, এবং স্বাধীনতাকে মূল্য দিতে গেলে বা স্বাধীনতাকে বুঝতে হলে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হবার আসলে কোনো দরকার নেই। এটা ভেতর থেকে আসে, এটা আমাদের ভেতর থেকে, এটা আমাদের অন্তরের অন্তঃস্থল, আমাদের আত্মা থেকে আসে। অনেক ধন্যবাদ। এবার আমি ডেকে নিচ্ছি তনয় ইন্দ্রজালকে, অনলাইন অ্যাক্টিভিস্ট তনয় ভাইকে। তনয় ভাই, আপনি। ধন্যবাদ। বাংলাদেশে আমরা গণবিক্ষোভ দেখে বড় হয়েছি। আমরা যখন কৈশোরে ছিলাম, আমাদের কৈশোরে আমরা ৯০-এর গণ অভ্যুত্থান দেখেছি। আমরা কৈশোরে না, তখন আমি খুব ছোট ছিলাম, আমার বয়স সম্ভবত ৬-৭ বছর বা ১০ বছর। এরপরে কৈশোরে আমরা ১৯৯৬-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। আমরা ২০০১-এ নির্বাচন পরবর্তী সহিংসতা দেখেছি বাংলাদেশে। এরপরে আমরা আবার ২০০৫-এ গণবিক্ষোভ দেখেছি। কিন্তু কোন গণবিক্ষোভে আমরা কখনো দেখিনি যে যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করে মেরে ফেলছে, হত্যা করছে, বা থানা লুট করছে, থানায় আগুন ধরায় দিচ্ছে। আমরা যেটা দেখেছি যে ইট পাটকেল ছোড়া হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, এবং অন্যান্য সকল দেশের যে গণবিক্ষোভে হয়, গণ অভ্যুত্থানে হয়, হয়তো পেট্রোল বোমা ব্যবহার করছে। এইবার আমরা যেটা দেখলাম যে পুলিশকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। সরকারি হিসাবে ৪৭ জন পুলিশকে হত্যা করা হয়েছে, ৪২০টা থানা লুট করা হয়েছে, যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করা যায়। এগুলো টেল সাইন যে এই বিক্ষোভের সাথে অপশক্তির যুক্ততা ছিল। অনেকেই বলতেছে যে জেন জি লস্ট কেস, দ্যাটস নট ট্রু। আমাদের বাংলাদেশের কোনো মানুষই লস্ট কেস না। এই ছেলেগুলো আবেগী, এদের আবেগটাকে ব্যবহার করা হয়েছে, এবং এই ছেলেগুলোই আবার প্রতিরোধ তৈরি করবে বাংলাদেশে। এটা কখনো বাংলাদেশে আমরা অতীতেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখব যে ৪% যাদের সম্পূর্ণ ভোট জামাতে ইসলাম, জামাত শিবির, ৪% ভোট নিয়ে কখনো ৬০%, ৭০% বাংলাদেশকে ডমিনেট করা যায়। আমরা একটা শকের মধ্যে আছি। যেটা ঘটছে বাংলাদেশে এটা একটা ফ্লুক, এবং বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে এখন রাজাকারদের জয় জয়কার চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, প্রগতিশীলতা
যা কিছু সুন্দর বাংলাদেশে, সেই সৌন্দর্যগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিগৃহীত করা হচ্ছে, নারীদেরকে রাস্তায় বের হতে পারছে না, টার্গেট করে আমাদের মহিলাদেরকে, আমাদের মেয়েদেরকে টার্গেট করে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। 18 লক্ষ নারী চাকরি হারিয়েছে বাংলাদেশে, যাদের উপর দিয়ে বাংলাদেশ আজকে আমরা 6% 7% জিডিপির দেশ হয়েছিল। এই অবস্থা খুব অচিরেই বদল হবে। বাংলাদেশের মানুষ এদেরকে 1971-এও মানে নাই, ভবিষ্যতেও মানবে না। বিচার হবে বাংলাদেশে, শুধু সময়ের অপেক্ষা, এবং এই সময়টা খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 বছরও এদের হাতে নাই। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ তনয় ভাই আপনাকে। এবারে আমি আমন্ত্রণ জানাবো আঞ্জুমান ইসলাম কাকুন আপুকে। কাকুন আপু একজন লেখিকা, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। কাকুন আপু। ধন্যবাদ। 2024-এর জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, সেটার পরে বাংলাদেশে আজ স্পষ্টতই 71-এর পরাজিত শক্তির আস্ফালন দেখতে পাচ্ছি আমরা। জুলাই আগস্টে নানান গোষ্ঠী যারা ওই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন, তারা স্বাধীনতা যুদ্ধের সময়কার গান, কবিতা, উদ্ধৃতি ইত্যাদি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ছদ্মবেশে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছিলেন। তো আজকে জুলাই আন্দোলনের পেছনের সবারই প্রায় মুখোশ উন্মোচিত, এবং পুরো বাংলাদেশ খোলাখুলিভাবেই দেখতে পাচ্ছে ওই সকল ছদ্মবেশী ক্রীড়ানকদেরকে, মুনাফেকদেরকে এবং গাদ্দারদেরকে। এবং এটাও বুঝতে পারছে এই সকল স্টেক হোল্ডারদেরকে কারা একত্রিত করে কোটা আন্দোলনের নামে যে একটা মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল, সেই পেছনের কুশীলব কারা ছিল, নাটায়ের সুতোটা কাদের হাতে ধরা ছিল। তো সর্বশেষে আমরা যেটা দেখলাম, যুদ্ধ অপরাধের দায়ে আপিল বিভাগ থেকেও মৃত্যুদণ্ড বহাল থাকা আসামি এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়ে দিল বিচারিক ত্রুটির অজুহাত দেখিয়ে। তো এটা ডক্টর ইউনূসের সেই যে রিসেট বাটন প্রেস করা, সেটারই একটা অংশ। তো বাংলাদেশের অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান, জাতীয় সঙ্গীত, এমনকি এই যে বিচার বিভাগ, সবই আজকে হুমকির মুখে। তাই আজকে সকল বিভ্রান্তি ভুলে স্বাধীনতার পক্ষের, 71-এর পক্ষের সকল শক্তিকে, দেশপ্রেমিক সকলকে একত্রিত হয়ে এই দখলদার, দেশবিরোধী, এক্সট্রিমিস্ট, জঙ্গি শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করাই হোক আমাদের আজকের অঙ্গীকার, প্রত্যয়। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ কাকুন আপুকে। এবার আমি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট সাখাওয়াত হোসেনকে। সাখাওয়াত হোসেন। আমি কি সাগর ভাই কি এখানে উপস্থিত আছে? আমি প্রথমে একটু জানতে চাচ্ছিলাম। অ্যাডভোকেট সাগর। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে, আমার কথা কি শোনা যায়? ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার শোনা যায় সুশান্ত ভাই? ক্লিয়ার। আচ্ছা, আমি যে বিষয়টা কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা জননেত্রী শেখ হাসিনার বিচারের কোনো এখতিয়ার নাই বলে আমি মনে করি, এবং আইনত অপরাধ যে বিচারটা করা হচ্ছে সেটা টোটালি আইনত অপরাধ। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠিত হয় 1973 সালে, সংবিধান কার্যকর হয়েছে 1972 সালের 16 ডিসেম্বর। সংবিধানের 35-এর 1 অনুচ্ছেদে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনী তাদের দোষরদের বিচার করা যাচ্ছিল না। এর কারণে 35-এর 1-এ ফৌজদারি অপরাধ সংক্রান্ত আইনকে কার্যকরী করা হয়। কার্যকর দেওয়া যাবে না, এর কারণে যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধীরা ইন্ডিমিউনিটি পেয়ে যাচ্ছিল। যুদ্ধ অপরাধের বিচার আওতায় আনার জন্য 47-কে সংশোধন করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে যুদ্ধ অপরাধের মতো অন্যান্য অপরাধ সংক্রান্ত আইনকে দ্রুত অপেক্ষা কার্যকারিতা আইনি নিষেধাজ্ঞা রহিত করা হলো, এবং সংসদে এই বিষয়ে আইন পাশ করা হয়। দেওয়া হলো সংসদ ভাবে 1972
অপরাধ বিচার 1973 সালের আইনটি একটি বিশেষ আইন। এই আইন সুপার পাওয়ার দেওয়া আছে, যা সংসদ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত। সেইটা দিয়ে এই যে নভেম্বর এই আইনটা দেওয়া হয় 1973 সালের সম্পন্ন করলো সংসদ এবং বিচার বিভাগ। দুঃখিত, আপনাকে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না সাখাওয়াত হোসেন, একটু মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি আপনার কাছে আবার যাব। আসলে স্টুডিওতে আরো অনেক অপেক্ষা করছেন, আমাদের সময় স্বল্পতাও আছে। ধন্যবাদ। আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি গেরিলা 1971 অনলাইন অ্যাক্টিভিস্টকে। গেরিলা 1971। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ও আমরা ইতিহাসের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আজ আমাদের আত্মপরিচয়, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব সবকিছুই আজ ধ্বংসের মুখে। গত জুলাই আগস্টের হিংস্র বর্বর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল আমাদের জন্য সবচেয়ে বড় আঘাত। সহযোদ্ধাগণ, আপনারা অবগত আছেন, গেরিলা 1971 প্ল্যাটফর্মের উন্মুক্ত মাধ্যমটি গত 30 জুলাই থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করেও আমরা সে নিষেধাজ্ঞা তুলতে পারিনি এবং সম্প্রতি মে মাসের প্রথম সপ্তাহে প্ল্যাটফর্মটি পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গত 7 আগস্ট ঢাকায় আমাদের কার্যালয় এবং দায়িত্ব পালনকারী সহযোদ্ধার স্থায়ী নিবাসে পরিকল্পিত হামলা হয়। আমাদের কলম ও কণ্ঠরোধের ক্রমাগত চেষ্টা মর্মত নির্দেশ করে 71-এর বিরুদ্ধ শক্তির উন্মত্ত ও বহুমুখী আগ্রাসনকেই। আজ আমাদের জন্মভূমি আক্রান্ত, প্রমাণিত, দণ্ডিত যুদ্ধাপরাধীদের বাংলার মাটিতে পুনরায় পুনর্বাসন এবং 71-এর সর্বসংহারী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের গৌরব ও বেদনার ইতিহাস বিকৃত, বিনাশ করে 71-এর সংঘটিত গণহত্যাকে অস্বীকারের ঘৃণ্য অপচেষ্টা চলমান এবং সামগ্রিকভাবে একটি উগ্র ধর্মভিত্তিক জাতীয় পরিচয় চাপিয়ে দেওয়ার প্রত্যক্ষ প্রক্রিয়াও প্রবলভাবে দৃশ্যমান। 1971 আমাদের অস্তিত্বের মূলে প্রবাহিত রক্তের ইতিহাস। 1971-কে যারা মুছে ফেলতে চায় তারা বাংলাদেশকে মুছে ফেলতে চায়। তাই প্রতিরোধী হোক আমাদের প্রত্যুত্তর, ষড়যন্ত্রের জবাব হোক আমাদের ঐক্যবদ্ধ শপথে, 71-এর অবিনাশী চেতনার সম্মিলিত ভাষ্যে। আমাদের অবস্থান স্পষ্ট ও অবিচল। গেরিলা 1971 সর্বশক্তি নিয়ে লড়বে দেশ ও প্রবাসে 71-এর পরাজিত জল্লাদ শক্তির বিরুদ্ধে। এই অঙ্গীকার আমরা করছি। আমাদের সংগ্রাম চলবে, আমাদের কণ্ঠে আমৃত্যু উচ্চারিত হবে জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ গেরিলা 1971-কে। এবারে আমি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবো নিলয় রহমানকে। নিলয়, আপনি আছেন আমাদের সাথে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শোনা জি, যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আমি নিলয় রহমান, ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশের একজন অ্যাডমিন। এখানে আমি অ্যাডমায়ার করি এরকম অনেকেই এখানে আছেন। আমি খুবই শর্ট করে আমার কথা বলে আমি শেষ করছি, যাতে তাদের কথা আমি শুনতে পারি, তারা হয়তো আরো ভালোভাবে সবকিছু বলতে পারবে। তো জুলাই 2024-এ কি হয়েছে সেটা সম্পর্কে আসলে আমরা সবাই অবগত, এটা নতুন করে আর বলার কিছুই নেই। তো আমাদের ক্র্যাক প্ল্যাটুনের যাত্রাটা শুরুই হয়েছিল জুলাই আগস্টের ওই প্রেক্ষাপটকে ঘিরে। গত 9 মাস ধরে আমরা আমাদের সেই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যেটা আপনারা সবাই করতেছেন। সেটা হচ্ছে আমাদের দেশকে এই শত্রু স্বাধীনতা বিরোধী শক্তি থেকে মুক্ত করা এবং আরো একবার 1971 এবং স্বাধীনতার চেতনা দিয়ে জাগিয়ে তোলা। তো আমরা আমাদের মূল কার্যক্রমটা চালাচ্ছি বলতে গেলে অনেকটা জেনজি জেনারেশনকে ঘিরে, যাদের অন্যতম একটা মূল ভূমিকা ছিল জুলাই আগস্টের ঘটনার সময়। তো এই কার্যক্রমটা আমরা বিভিন্ন টুলস ইউজ করে করতেছি, যেখানে আমাদের
অলরেডি 20 থেকে 20,000-এর মতো সহযোদ্ধা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তা এই কার্যক্রমটা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন যে পেজেসগুলো ইউজ করে আমরা শত্রুপক্ষের অথবা স্বাধীনতা বিরোধী শক্তির বিভিন্ন অপপ্রচার প্রপাগান্ডাগুলোকে ডিবাঙ্ক করার চেষ্টা করি। সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়েও আমরা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট, টিকটক, টুইটার, এই ধরনের ডিফারেন্ট উইং দিয়ে আমরা কাজ করি। তো আমরা আমাদের কার্যক্রমগুলো চালু রাখবো। আমাদের এই যুদ্ধটা ততদিন পর্যন্তই চলবে এবং এটা বলতে পারি যুদ্ধ পরবর্তীতেও আমরা আমাদের এই কার্যক্রমটা চালু রাখবো, বিকজ আমরা জানি এক দল হিসেবে আমাদের অনেক ব্যর্থতা ছিল অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সেই ব্যর্থতাগুলো যাতে আবারও আমাদেরকে ঘিরে না ধরে, আবার না আসে, সেই ব্যর্থতার জায়গাটুকু যাতে আমরা ঢাকতে পারি, সেই চেষ্টা আমরা করে যাব। জয় বাংলা। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ নিলয়। এবার আমি আহ্বান জানাবো অনলাইন অ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম আসিফকে। আসিফ, আপনি আছেন? জি আছি। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের শুরুটাই কিন্তু ছিল একটা মিথ্যা দিয়ে। ধরেন তারা একেবারে কোটা আন্দোলন বলেন বা যে কোনো আন্দোলন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি শুরুটাই করেছে বঙ্গবন্ধুর নাম নিয়ে এবং মুক্তিযুদ্ধের নামকে সামনে রেখেই কিন্তু তারা এই ষড়যন্ত্রটা করেছে। এবং তনয় ভাই যেভাবে বললো যে মেটিকুলাস ডিজাইন করে পুলিশকে বা রাষ্ট্রযন্ত্রকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করা, অগ্নিসংযোগ করা, এগুলো করে তারা এখন মুক্তিযুদ্ধর উপরে নিজেদেরকে অবস্থান দিয়েছে, ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের সকল নাম গন্ধ মুছে ফেলবে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে। এত সোজা আসলে বাংলাদেশ না, বাংলাদেশের জন্য হয়নি। বাংলাদেশ আসলে কারো দানের দয়ায় হয়নি। 30 লক্ষ মানুষ জীবন দেওয়াতেই আজ আমাদের এই বাংলাদেশ। সুতরাং দিন শেষে সত্যের জয় অসম্ভবই, সত্যের জয় হবেই। তো কাজ করতে হবে। হ্যাঁ, আজ আমাদের একটি দুর্যোগ এসেছে, তারা খুব শক্তিশালী, তারা সারা জীবন বলে এসেছে যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাদের বিচার করা হয়েছিল তাদের নেতাদের। তো আজ কিন্তু মানুষ বুঝতেছে যে ধরেন প্রজন্মকে যে বোকা বানিয়ে একটা বাটপারি করে মিথ্যার আশ্রয় নিয়ে তাদেরকে রাস্তায় নামানো হয়েছিল, আজ কিন্তু সে সব যে মিথ্যা ছিল সেগুলো সব প্রমাণিত হয়েছে। আজকে দেখে যে বিচার কার্য শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা নিয়ে দেখলাম যে ফেসবুকে এই নতুন প্রজন্মই তাদেরই সহযোদ্ধা এক সময় তারা সেই ক্লিপিং নিয়ে বলছে যে দেখেন না, পুলিশ হত্যা করা মেট্রো রেল তো আর শেখ হাসিনা জ্বালায়নি, সেটা তাদের সমন্বয়করাই কনফেস করেছে ন্যাশনাল টেলিভিশনে এসে যে তারা করেছে, নাহলে আন্দোলন জমতো না। তো তনয় ভাইয়ের সাথে কথাকেই আবার করব, আমি এখানে রেফার করব যে এই আধার, এই খারাপ সময় চলে যাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে পাকিস্তানি প্রেতাত্মা এই বা স্বাধীনতা বিরোধী শক্তি কখনোই শক্তিশালী হতে পারবে না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আসিফ আপনাকে। এবারে আমি প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন অ্যাক্টিভিস্ট হেলাল উদ্দিনকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কখনো ভাবি নেই যে যখন 2013-এ বিচার শুরু হয়েছে এই যুদ্ধ অপরাধীদের, ভাবি নেই যে আমরা এখানে একত্রিত হতে হবে। আবার যখন আমি ভেবেছিলাম আমরা একত্রিত হব দেশের উন্নয়ন নিয়ে, দেশে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই জন্যই আমরা আজকে কিন্তু অনেক দুঃখভাবে বলতে হয় এখানে আমরা একত্রিত হয়েছি একজন ঘৃণিত যুদ্ধ অপরাধীর যাকে মুক্তি দেওয়া হয়েছে তার বিষয়ে কথা বলার জন্য। সত্যি নিজে অবাক লাগে আজকে এই দিনকে আমাদেরকে দেখতে হচ্ছে। একজন যুদ্ধ অপরাধী যিনি নারী ধর্ষণ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধী দোষী প্রমাণিত হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা কি এটা আমাদের বিজয় বাংলাদেশ বলতে পারি? এটা কি সেই বাংলাদেশ যেটা আমাদের শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে, যেখানে আমরা স্বাধীনতা পেয়েছি 30 লাখ মা বাবা বোনের ইজ্জতের বিনিময়? এখানে আসলে আমরা কোনো দলীয় রাজনীতি করতে আসি নাই। আমরা জানি আমাদের লক্ষ্য বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। যারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে যদি কথা বলে, তারা যদি বলে আমরা আওয়ামী লীগ হয়ে গেছি, সেটা ঠিক না।
আমরা এখানে আসছি একজন কুখ্যাত রাজাকারকে মুক্তি দেওয়া হয়েছে, তার বিচার, তাকে যেন আবার আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারি এবং তার ফাঁসি কার্যকর করতে পারি, সেই দাবি নিয়ে এসেছি আমরা। আমি আজ বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, চলুন আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলি। শহীদদের রক্ত যেন বিফলে না যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন বলতে পারি মাথা উঁচু করে যে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হেলাল আপনাকে। এবারে আমি আমন্ত্রণ জানাবো আজকের প্ল্যাটফর্মের শেষ বক্তা রাহেন জামিলকে। রাহেন, আপনি আছেন আমাদের সাথে? রাহেন জামিল। জি, আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? আই হোপ। হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, সবাইকে সালাম। আমরা এতক্ষণ কিছু খুব মূল্যবান কথা এবং নির্দেশনা শুনতে পেয়েছি কিছু অতি সাধারণ মানুষের কাছ থেকে, যারা সাধারণ হয়েও অসাধারণ আমার মতে, কারণ তাদের মধ্যে প্রবল বেগে দেশপ্রেম আছে। আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের, কিছু অনুরোধ আপনাদের কাছে তুলে ধরছি, যার মূল কথা হলো আমরা এখন আসলে কি করতে পারি। 1 নম্বর, আমার মনে হয় যে পরম করুণাময়ের কাছে দেশের জন্য মঙ্গল প্রার্থনা করা, যে যেখানে আছি, যে যার ধর্ম থেকে দেশের জন্য মঙ্গল প্রার্থনা করা। 2, নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার কথা সব সময় মাথায় রাখা। যারা বিদেশে আছেন তাদের জন্য ব্যাপারটা হয়তো কিছুটা সহজ, কিন্তু যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু আত্মীয় স্বজন সবাই দেশেই আছেন। 3, কারো কাছ থেকে কোনো ধরনের নির্দেশনার জন্য অপেক্ষা না করা। যে যতটুকু পারেন, যেভাবে পারেন, যেটুকু পারেন নিজের থেকে দেশের জন্য কাজ করবেন। আপনার প্রতিবাদের ভাষা শুধুই আপনার, এটা খেয়াল রাখবেন। 4, মানুষকে বিশ্বাস করার ব্যাপারে খুব সতর্ক হবেন এখন, এবং বিশ্বস্ত সহযোদ্ধাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। হতাশা আসবে, হতাশা ঝেড়ে ফেলবেন। মনে রাখবেন পবিত্র কুরআনের সেই বাণী, হতাশ হইও না যদি মুমিন হও। এবং সর্বোপরি এই স্লোগানটা আমার খুব কাজে লাগে, হয়তো আপনাদেরও কাজে লাগবে, ফিরে দেখুন ৭১, ঘুরে দাঁড়াক বাংলাদেশ। অলওয়েজ আমার খুব এটা কাজে লাগে। সবার প্রতি অনেক 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 দোয়া, প্রার্থনা এবং ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রাহেন জামিল, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে বক্তা যারা, আপনারা সবাই এত সুন্দর সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছে, দেশবাসীর কাছে এত সুন্দর সুন্দর বার্তা পৌঁছে দিয়েছেন। তো আমি এখন ফেরত যাব রানা মিহিরের কাছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনুষ্ঠানের শুরুতেই আমি বলেছিলাম যে ৭১-এর বিরুদ্ধে এই সরকারের এটি কিন্তু প্রথম আঘাত নয়। বিগত 10 মাস ধরে নানাভাবে এই সরকার খুব সুপরিকল্পিতভাবে সেই মিটিকিউলাস ডিজাইন দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ এবং নিদর্শনকে ধ্বংস করার একটা হিংস্র প্রক্রিয়াতে কিন্তু মেতেছে, এবং সেটা এখনো কিন্তু থেমে থাকছে না। 32 নম্বর পোড়ানো হয়েছে, মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্যের উপরে আঘাত আনা হয়েছে, এবং সেই সাথে হয়েছে আরো অনেক অনেক ঘটনা দেশের আনাচে কানাচে। তো আমরা রানা মিহিরকে আমাদের মাঝে আবার ফিরে পেয়েছি। তো রানা, আমি তোমাকে অনুরোধ জানাবো এই বিষয়ে দর্শকদের কাছে কিছু তথ্য দর্শকদেরকে দিয়ে তাদেরকে আরেকটু জানানোর জন্য। ধন্যবাদ অদিতি, আর দুঃখিত আগে কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমি আগে যোগ হতে পারিনি। আচ্ছা দর্শক, আপনারা চমৎকার সব বক্তব্য শুনেছেন। আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাইছিলাম যে ইউনূস সরকারের জামাতপন্থী সরকার এই যে বিচারের রায়টা দিল, এই বিচারের রায়টা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা না। হ্যাঁ, অনেকদিন ধরেই এই বিচার এবং এরকম কিছু কাজের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ওপর, আমাদের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের ওপর, বঙ্গবন্ধুর ওপর মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার সমস্ত মিত্র জামাত ইসলামী এবং অন্যান্য মিত্রর একটা তীব্র আক্রোশ আছে। কারণ মোহাম্মদ ইউনূস জানেন যে যতদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, যতদিন বঙ্গবন্ধু থাকবেন, কোনোভাবেই বাংলাদেশকে দাবায়া রাখতে পারবে না। তো এখন যেটা এই অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের উপর আঘাত করেছে মূলত দুভাবে।
আঘাত 1, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ধ্বংস এবং পুনর্নির্মাণ বা উন্নতি সাধনে অনিচ্ছা এবং বিভিন্ন রকম মুক্তিযুদ্ধ বিরোধী আইন। আচ্ছা, মুক্তিযুদ্ধের বিভিন্ন যে স্থাপনা ধ্বংস করা হচ্ছে, এটা কিন্তু এমন না যে 5ই অগস্টের পরে হয়েছে। এমনকি আমরা জানি 19শে জুলাই চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই কাজ করা হয়। আর 5ই অগস্টে যেটা হলো সেটা আমি বলবো আমাদের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনার উপর সবচেয়ে বড় আক্রমণ, এবং একে আমি বা আমরা মব মানতে রাজি নই। এই ধরনের আক্রমণ পূর্ব প্রস্তুতি এবং পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব না। আপনাদেরকে আমি কিছু ছবি দেখাই। আচ্ছা, এই যে ছবিগুলো, যেটা হয় 5 তারিখ বিকেল 4টার দিকে বঙ্গবন্ধু বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডি 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়। তারপরে পোড়ানোর কারণে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো হলো জাদুঘরের গেট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি উধাও হয়ে যায়। লেকের কাছে বঙ্গবন্ধুর যে বিশাল প্রতিকৃতি ছিল সেটাও ভেঙে ফেলা হয়, যেখানে জাতীয় দিবসের বিভিন্ন জাতীয় শোক দিবসে বিভিন্ন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হতো। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নিচতলা থেকে 3 তলা পর্যন্ত পুরোটাই ধ্বংসস্তূপ হয়ে যায়। সিঁড়িতে যেখানে 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃতদেহ পড়েছিল সেখানেও ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়ার চিহ্ন দেখা যায়। ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে 32 নম্বরের সব দরজা জানালা এবং 15ই আগস্টের হত্যাযজ্ঞের অন্যান্য স্মৃতিচিহ্ন। আচ্ছা, আমি স্ক্রিনে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না। অদিতি, তোমরা দেখতে পাচ্ছ? না, আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় দর্শক শ্রোতারাও দেখতে পাচ্ছেন। ক্যারি অন। হ্যাঁ, ঠিক আছে, সবই ঠিক আছে। না দেখলে আমি না স্ক্রিনটা বদলাতে পারছি না। আচ্ছা, আবার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্ক্রিনটা আবার খুলছি। তারপরে একই সাথে 5ই অগস্টে যেটা হয়, 5ই অগস্টে যেটা হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় এবং জেলা কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। গণভবনের অদূরে বঙ্গবন্ধুর বিশাল ভাস্কর্য ভেঙে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের পাশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্বোপার্জিত স্বাধীনতা ভেঙে ফেলা হয়। আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন সেটা হলো সোহরাওয়ার্দীর মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবি। একদম ভেঙে একদমই একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়। দুঃখিত, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের ছবি। এই জাদুঘরটাতে আক্রমণ করে পুরো জাদুঘরটাকে একটা ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়। তারপরে যেটা হয় 5ই অগস্টের পরে, সরকার পতনের পর শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরের বিভিন্ন শহরে 5ই অগস্টের দিনেও এবং 5ই অগস্টের পরেও বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের বিভিন্ন জাদুঘরে হামলা চালানো হয়। শতাধিক দুর্বৃত্ত হানা দেয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে এবং সেই স্মৃতি কমপ্লেক্সের প্রায় 400টি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়। বাংলাদেশের একমাত্র গণহত্যা জাদুঘরটি আছে খুলনাতে, সেটার উপর আক্রমণ চালানো হয়। আপনারা যে ছবিটি সামনে দেখতে পাচ্ছেন সেটা চট্টগ্রামের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়। এটা বাদ দিয়েও সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত 3 ডজন জাদুঘর ভাঙচুর করা হয়। তাছাড়া দেশের 64 জেলায় এবং উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত 1,500 স্থাপনা ধ্বংস বা ভাঙচুরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর থেকে বাদ যায়নি বিভিন্ন জেলায় বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত জাদুঘর ও স্মৃতিসৌধ। আচ্ছা, তারপর এই ছবিতে যাবার আগে আপনাদেরকে একটু আমি বলে নিতে চাই, ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবসে যখন সাংবাদিকরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে বারবার প্রশ্ন করতে থাকে যে এই যে আমাদের এই ধ্বংসযজ্ঞগুলো চললো, এগুলোর কি হবে, এগুলো পুনর্নির্মাণ করা হবে কিনা, তখন মন্ত্রণালয় জানায় এগুলোর জন্য কোনো রকম কোনো অর্থ দেওয়া হয়নি। আচ্ছা, তারপরে যেটা হলো, আচ্ছা, যে ছবিটা আপনাদের দেখাতে চাইছিলাম পাচ্ছি না,
সেপ্টেম্বরের 29 তারিখ এত কিছু হয়েছে, 32 নাম্বার ভাঙা হয়েছে, এত জাদুঘরের উপর হামলা হয়েছে। আমাদের নোবেল নয়নের মণি, বিশ্ব শান্তির অগ্রদূত ইউনূস সাহেব কিন্তু একটা কথা বলেননি। তিনি যেটা করলেন, তিনি সেপ্টেম্বরে বোধহয় 27 তারিখ তিনি ভয়েস অফ আমেরিকাতে একটা সাক্ষাৎকার দিলেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বললেন যে সাক্ষাৎকারী ওনাকে প্রশ্ন করছিল যে এই যে এত বঙ্গবন্ধুর স্মরণে, শেখ মুজিবের স্মরণে এত স্মৃতিস্তম্ভ ভাঙা হচ্ছে, এতে আপনার মতামত কি? তাকে তো জাতির পিতা বলা হয়। তিনি বললেন, দেখুন, আমাদের মনে রাখতে হবে যে 32 নাম্বারের উত্তরে কিছু না বলে তিনি বললেন, আমাদের মনে রাখতে হবে যে ছাত্ররা মিলে রিসেট বাটন প্রেস করেছে। হ্যাঁ, মানে পুরো মুক্তিযুদ্ধটা আসলে ওনার কাছে একটা রিসেট বাটন বলেই তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে কিছুই মনে করতে চান না। যদিও তিনি এর আগে অনেক প্রচার করার চেষ্টা করেছিলেন যে তিনি নাকি প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠনে বিরাট ব্যাপক কোনো একটা ভূমিকা পালন করেছেন। 13ই অগস্টে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে 15 অগস্টের ছুটি বাতিল করা হয়। এই যে আপনারা ছবিটা দেখছেন, এই ছবিগুলো হচ্ছে 15ই অগস্টে যারা 32 নাম্বারে তাদের শ্রদ্ধা জানাতে গেছিল তাদের অবস্থা। 15ই অগস্টে দেখা যায় একদল লোক, তাদের সবার হাতে লাঠি, পাইপ, মাথায় আবার ঠিকই জাতীয় পতাকা বাঁধা, ঠিক যেমন তারা জুলাই অগস্টে সন্ত্রাসী একটা সময়ের জন্য করেছিল। তারা বিভিন্ন মানুষকে আটকে তাদেরকে জেরা করে, তাদের মোবাইল ফোন তল্লাশি করে, তাদের ফেসবুকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর পক্ষে কিছু আছে কিনা সেটা চেক করে, কয়েকজনকে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে এবং কয়েকজনকে রীতিমতো শারীরিকভাবে আহত করে, যার ছবি আপনারা দেখছেন। নারীদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয় এবং হুমকি দেওয়া হয় তারা যদি 32 নম্বরের কাছাকাছি যাবার চেষ্টা করে তাদের কপালে অনেক রকমের দুর্ভোগ আছে। তারা মানুষকে ছবি তুলতে নিষেধ করে দেয়, এমনকি সাংবাদিকদেরও ছবি তোলার কোনো অধিকার থাকে না। তারপরে যেটা করা হয় 16ই অক্টোবর, 16ই অক্টোবর আপনারা একটু মাসগুলো খেয়াল করুন, প্রতি মাসেই তিনি মুক্তিযুদ্ধ বিরোধী কিছু না কিছু করেছেন। 16ই অক্টোবর একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 7ই মার্চ এবং 15ই অগস্ট সহ আরো যা জাতীয় দিবস ছিল, 17ই মার্চের বঙ্গবন্ধুর জন্মদিবস, তারপরে 4ই নভেম্বর জাতীয় সংবিধান দিবস সহ 8টি দিবস অক্টোবরে তিনি একটা প্রজ্ঞাপন দিয়ে বাতিল করে দেন। তারপরে নভেম্বরে তিনি নিশ্চয়ই কিছু করেছেন, আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই। ডিসেম্বরে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে। হ্যাঁ, সেই আপিল গ্রাহ্য হয় এবং 10ই ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করার হাইকোর্টের রায় স্থগিত করা হয়। তারপর নতুন বছর জানুয়ারিতে তিনি একটা বিরাট ব্যাপক কাজ করে ফেলেন। সেই বিরাট ব্যাপক কাজে যাবার আগে আমরা বলছি, আমাদের এখন মুক্তিযুদ্ধের স্লোগানে যেটা আছে, মুক্তিযুদ্ধের স্লোগানে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ অর্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়া দখলদার ও হানাদার পাকিস্তান সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নিজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস মুজাহিদ বাহিনী ও পিস কমিটির বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার জন্য 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ। তার বদলে তিনি যেটা করেন, স্লাইডটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি, দুঃখিত। তারপরে যেটা উনি করেন, নতুন যেটা প্রস্তাবনা দেয়া হয়, সেই নতুন প্রস্তাবনায় বলা হয় মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর। বঙ্গবন্ধুর নাম কিন্তু নেই। তারপরে এখানে আমাদের যে 4 মূলনীতি আছে সেগুলোকে কেমন যেন একটু বদলে সেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, সেটা এই মুক্তিযুদ্ধের সংজ্ঞায় আনা হয়। হ্যাঁ, তাহলে তিনি এখানে দুটো কাজ, মানে এক ঢিলে দুটো পাখি মারার একটা চেষ্টা করেছেন। রাষ্ট্রের নামটা বদলে দিয়েছেন, বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর ডাকে যে আমরা মুক্তিযোদ্ধারা
মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং দেশ স্বাধীন করেছিল এই জিনিসটা ওনারা বাদ দিয়ে দিতে চান, এবং মূলনীতি পরিবর্তন। এই হলো কর্মকাণ্ড। তারপরে ফেব্রুয়ারি 5 তারিখ আমাদের যে জেহাদি জঙ্গি গোষ্ঠীটা আছে সেটা 5ই অগস্টে 6 মাস পূর্তি উপলক্ষে তারা এই পুড়ে যাওয়া আমাদের প্রাণের সম্পদ, এই পুড়ে যাওয়া 32 নম্বরে তারা আবার হামলা চালায়। সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, কেউ কিচ্ছু করেনি, সরকার থেকেও থামানোর কোনো চেষ্টা করা হয়নি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মানে পুড়িয়ে তো দিয়েছিল 5 তারিখ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর সেখানে আবার আগুন দেয়া হয় এবং সেখানে বিজয়ের ভঙ্গিতে কে যেন দাঁড়িয়ে আছেন। আমি ঠিক জানি না তিনি কি বিজয় অর্জন করতে পেরেছেন, কিন্তু এটাই। তারপরে যেটা হয় ফেব্রুয়ারিতে আবারও ফেব্রুয়ারি মাস যেহেতু আমাদের ভাষার মাস, এখানে তো ইউনেস্কোকে অনেক কিছু করে দেখাতে হবে তারা কি পরিমাণ মুক্তিযুদ্ধ বিরোধী। তারা মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2021-এ অসচ্ছল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার আবাসনের জন্য একটা 30,000 বীর নিবাস করার পরিকল্পনা করেছিল। সরকার দাবি করে যে 5ই অগস্টের পরে পুরনো ঠিকাদারেরা পলাতক, তাছাড়া বহু সচ্ছল মুক্তিযোদ্ধারাও এই তালিকায় আছেন, এর জন্য তারা বীর নিবাসের কাজটা বন্ধ করে রাখে এবং ফেব্রুয়ারিতে তারা খুব ধীর গতিতে এটা চালাচ্ছে এরকম একটা কিছু দেখায়। তারপরে ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হলের নাম রাখা হবে নৃশংস যুদ্ধাপরাধী ফজলুল কাদের চৌধুরীর নামে। তারপরে আসে মার্চে স্বাধীনতা দিবস পুরস্কার দেয়া হয় দুটো ক্যাটাগরিতে। জামাত শিবির নিহত কর্মী বুয়েটের ছাত্র আবরার ফারহাদকে একটা পুরস্কার দেওয়া হয়, আরেকটা পুরস্কার দেওয়া হয় শিক্ষা ক্ষেত্রে বদরুদ্দিন উমরকে। সেই বদরুদ্দিন উমর যিনি মে মাসে, 1 মাস আগেও না, এই মের বোধহয় 7 বা 8 তারিখ বলেছেন 15ই অগস্ট সপরিবারে যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তখন তার সমর্থনে একটা লোককেও রাস্তায় দেখা যায়নি। শেখ মুজিব যে জনগণকে কিছুই দিতে পারেনি তার প্রতিক্রিয়া জনগণ দেখিয়েছিল 1975 সালের 15ই অগস্ট। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একটু সময় স্বল্পতা আছে আর নবী ভাই অপেক্ষা করছেন, তো মানে একটু যদি আমরা একটু শর্ট করতে পারি। না, একদম অদিতি, আমি মার্চটা বলেই আমি নবী ভাইকে এটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। মার্চে যেটা করা হয়, মার্চে স্বাধীনতার মাসেই বেছে বেছে বাতিল করা হয় বীরের কণ্ঠে বীর গাথা বলে একটা মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা, সেটা ধরে রাখার প্রকল্প। একইভাবে বাতিল করা হয় ডিজিটাল আর্কাইভ স্থাপনের কার্যক্রম এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে বহির্বিশ্ব থেকে মুক্তিযুদ্ধের দুর্লভ ডিজিটাল ডকুমেন্ট সংগ্রহের কার্যক্রম। তো এটা আমি শুধু মার্চ পর্যন্ত বললাম, তারপরে এপ্রিল মে 2 মাসে আরো বহু কিছুই তারা করে গেছেন এবং মেতে তো আমরা আজহারুলের রায় পেলাম। তো এই ছিল মুক্তিযুদ্ধের কি কি ক্ষতি সাধন করার ইউনুস চেষ্টা করেছে তার একটা বর্ণনা। কিন্তু ইউনুস সাহেব, আপনাকে বলছি, আমাদের ধমনীতে কিন্তু শহীদের রক্ত, এবং শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যত কিছুই করুন না কেন, দাবায় রাখতে পারবা না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রানা, এবং অসংখ্য ধন্যবাদ সমস্ত অনলাইন যোদ্ধাদের। আমাদের এই প্রচেষ্টার পেছনে রয়েছে একগুচ্ছ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। আমি শুধু জাস্ট তাদের নামগুলো আপনাদেরকে একটু উল্লেখ করে যেতে চাই। যে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামগুলো আমাদের এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে সাহায্য করেছেন: ICSF, গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক, এই টিম, মুক্তিযুদ্ধের গল্প শোনো, দ্য ক্র্যাক টিম, প্রিসেট 71, গেরিলা 1971, ক্র্যাক প্লাটুন, রক পরিচর্যা কেন্দ্র এবং বিজয় গাথা। এবার এই সংগঠনগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বিবৃতি পরিশোনানোর জন্য আমি অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীকে। নবী ভাই। নবী ভাই, আপনি মিউট করা আছেন, মাইকটা একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য এবং
বিবৃতি বা ডিক্লারেশনটি পড়ার জন্য। আমি একটু বলে রাখি, আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের মুক্তি সংগ্রাম ৬ দফা ১১ দফা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। ৭১-এর মুক্তিযুদ্ধে আমি দায়িত্ব পালন করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, এবং যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন যেটা জাহাঙ্গীরের নেতৃত্ব হয়েছিল, আমি আমেরিকাতে সেটা নেতৃত্ব দিয়েছিলাম, এবং আমাদের পাঠানো অর্থ দিয়ে ঢাকা শহরে প্রথম পোস্টার ছাপানো হয়। আমরা গণ আদালতে একজন অ্যাটর্নি পাঠিয়েছিলাম। তো আমার জীবদ্দশায় এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে যেতে হবে, আমি কখনো ভাবিনি। এবং ৭১-এ ইয়াহিয়া খান রাজাকার যা করেছিল, ইউনূস বর্তমানে বাংলাদেশে সেটাই করছে। কাজেই আমি সবসময় এখানে আন্দোলন করছি, বলছি ইউনূস হলো ৭১-এর চাইতে বড় রাজাকার, এবং তার যারা সমর্থক তাদেরকে আমরা প্রবাসী এবং দেশে তাদেরকেও রাজাকার বলি। তো একটি কথা আপনারা যেটা আলোচনা করেছেন, আমি একমত যে বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় আমরা সামনের দিকে আগাই। এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, ইউনূসের ষড়যন্ত্র ব্যর্থ হবে, জয় আমাদের হবে, কিন্তু এর মধ্যে মানুষের দুঃখ কষ্ট আরো বাড়বে। তা আমি এই ইউনূস সরকারের পতনের জন্য আহ্বান জানাচ্ছি, যেভাবেই হোক, সশস্ত্রভাবে হোক, ডিপ্লোম্যাটিক হইতে হোক, আন্দোলন করে হোক, যেভাবে হোক এই সরকারের পতন ঘটাতে হবে। তো এখন আমি সম্মানিত বোধ করছি আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি সেই ডিক্লারেশনটা পড়ছি। এই ডিক্লারেশনটা আগে উল্লেখ করেছে অদিতি। এটা হলো বাংলাদেশের নাগরিক যারা আন্দোলন করছে এবং এই অনলাইন অ্যাক্টিভিস্ট এখানে যারা আপনারা সমবেত হয়েছেন, তাদের পক্ষ থেকে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে। প্রিয় দেশবাসী, চরম উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশে নজিরবিহীন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষত ২০২৪ সালের জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ছদ্মবরণে সুপরিকল্পিত কালার রিভলিউশন মঞ্চায়িত হবার মাধ্যমে মুক্তিযুদ্ধের জঠর থেকে জন্ম লাভ করা আমাদের প্রিয় মাতৃভূমির মৌল অস্তিত্ব আজ হুমকির সম্মুখে। আমরা চরম বিস্ময়ের সাথে দেখলাম গত বছরের আগস্ট মাসের সূচনা লগ্নে বাংলাদেশে যেন এক আত্মনাশী পর্বে প্রবেশ করলো। কালার রিভলিউশন মঞ্চে উদ্বুদ্ধ তারুণ্য, জামাতের ইসলামীর দেশবিরোধী নানা শক্তি ও তাদের সমর্থক গোষ্ঠী বিপুল উৎসাহে লক্ষ্যবস্তু করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন, মুজিবনগর মেমোরিয়াল সহ মহান মুক্তিযুদ্ধের সকল স্মারক, মুক্তিযুদ্ধের রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্যের উপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত হানার মধ্যেই তাদের নারকীয় যজ্ঞ সীমাবদ্ধ রাখেনি। নির্বিচ্ছিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের মহান নেতা ও ব্যক্তিবর্গের অবদানকে অস্বীকার ও চরম অবমাননা করে চলছে। পাশাপাশি একই গোষ্ঠী সুপরিকল্পিত ও মব ভায়োলেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা, ধর্মীয় সংখ্যালঘু ও নিগোষ্ঠী সদস্য, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সমর্থক নানা প্ল্যাটফর্মের নেতা কর্মীদের লাঞ্ছিত করা, বাসভবনে হামলা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণ, এমনকি নৃশংস হত্যাকাণ্ডের মতো অপরাধ করেছে এবং এখনো করছে। মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, মুক্তিযুদ্ধের রাজনীতির সাথে জড়িত নানা জনের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলার আসামি করা হয়েছে এবং অনেককে অন্তরীণ করে রাখা হয়েছে। আমরা আরো বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদে আসীন হবার পর চলমান মুক্তিযুদ্ধের চেতনা নিবাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরলেন না, বরং আমরা দেখলাম তার অভিভাবকেতে ইতিহাস বিমুখ তারুণ্য, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি বাহিনীর সমাজের সকল ক্ষেত্রে ক্ষমায়িত হচ্ছে। পাশাপাশি পরম উৎসাহে তাদের দখলদারিত্ব কায়েম এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ড বহাল রেখে আধিপত্য বিস্তারের চেষ্টা করে চলছে। একই ধারাবাহিকতায় চরম উদ্যোগের সাথে
দেশবাসী দেখলো যে আমাদের মহান মুক্তি যুদ্ধের জেনোসাইড এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধ সংগঠনে জড়িত ব্যক্তিবর্গের বিচারের লক্ষ্যে গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া স্থগিত করা হলো এবং পূর্ণাঙ্গ কর্তৃত্ব জামাতে ইসলাম এর সমর্থক গোষ্ঠীর নিয়ন্ত্রণে আনা হলো। কালার রিভলিউশনের পর জামাতে ইসলামী এবং সমর্থক গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আধিপত্য বিস্তারের পর সম্প্রতি 1971 সালে মানবতা বিরোধী অপরাধ করার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের মামলার রায় রিভিউ করে অপরাধীকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস প্রদান করেছে রিভিউ টিমের বিচারপতিগণ। এই সিদ্ধান্ত বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাসের প্রতি চরম অবমাননা করে শুধু নয়, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আজহারের এই রায় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ট্রাইব্যুনালের পুনর্গঠন থেকে শুরু করে যুদ্ধ অপরাধীদের আইনজীবীদের সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে নিয়োগ, ট্রাইব্যুনালের পরবর্তী প্রসিকিউশন টিম এবং বিচারপতিদের বিরুদ্ধে হামলা মামলা, সাহারের কবির সহ যুদ্ধাপরাধীদের বিচার প্রার্থী অ্যাক্টিভিস্টদের উপর আইনি নিষ্পেষণ ইত্যাদি সকলই 1971 সালের পরাজিত শক্তির হাতে আমাদের পূর্ববর্তী সকল বিচারককে প্রশ্নবদ্ধ করার সুপরিকল্পিত উদ্যোগ, যা মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের দেশে সংগঠিত জেনোসাইড অস্বীকার করা এবং ইতিহাসের পুনর্লিখনের ষড়যন্ত্র। এই রায়ের পর শাহবাগী যুদ্ধাপরাধী আজহারুল ইসলামকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমাদের জাতীয় ইতিহাস আরেক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। যে শাহবাগ প্রাঙ্গণে 1913 সালে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ হয়েছিল, সেই পবিত্র প্রাঙ্গণে আজ দণ্ডিত ঘাতকের পদভারে অপবিত্র হয়েছে, যা জাতির চরম আত্মত্যাগ ও আত্মপরিচয়ের ইতিহাসকে কালিমা মুক্ত করেছে। আমরা আরো লক্ষ্য করছি যে এই সরকার তাদের তথাকথিত সংবিধান সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকের ছাত্র নেতারা একটি ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে একদিকে সমাজের ধর্মীয় গুরুত্ব উস্কে দিচ্ছে, অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত আমাদের বহুত্ববাদী পরিচয়কে মুছিয়ে দিতে উদ্যত হয়েছে। এই কালার রিভলিউশনের আবহে ইউনূস সরকার বিচার বিভাগ উগ্রপন্থী ধর্মীয় সন্ত্রাসীদের জামিনে মুক্তি দিচ্ছে, কখনো বা বিশেষ বিবেচনায় সকল দণ্ড প্রত্যাহার করে নিচ্ছে। ফলে এই সকল জঙ্গিবাদী গোষ্ঠী আবার সংগঠিত হচ্ছে। অন্যদিকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলেন, তাদের উপর চলছে অমানসিক নির্যাতন, হুমকি, নির্বাসন। এর পাশাপাশি এই অনির্বাচিত সরকার বাংলাদেশের ভূখণ্ডকে আন্তর্জাতিক ভূরাজনীতির গুটি বানাতে চাচ্ছে। মানবিক করিডোর নামে মায়ানমারের দিকে একটি বিপজ্জনক দরজা খুলে দেওয়া হচ্ছে, যার চূড়ান্ত ফল হতে পারে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিপর্যয়। ইতিহাস আমাদেরকে শিখিয়েছে এই মানবিক করিডোর শব্দটির আড়ালে লুকিয়ে থাকে আগ্রাসন, বিভাজন, ধ্বংস এবং সামরিক ঘাঁটি। আমরা তাদের সকল সিদ্ধান্ত, কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রমূলক ইতিহাস বিকৃতির প্রচেষ্টাকে ধিক্কার জানাই। আমরা এই সরকারের ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি। আমরা আবারও উচ্চারণ করছি যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ গভীর বিপদের মুখে। 1971-এর আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাই আসুন আমরা সকলে সোচ্চার হই, সক্রিয় হই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে। কবি সুকান্তের অমর পংক্তিমালা ধার করে আসুন আমরা সমস্বরে বলি, পণ কর দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত মেলে সবাই একসঙ্গে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। জয় বাংলা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নবী ভাইকে।
আজকে আমাদের সাথে থাকবার জন্য এবং এত সুন্দর একটি উপস্থাপনার জন্য। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সংগঠকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকল বক্তা এবং উপস্থিত প্রিয় অ্যাক্টিভিস্টদের। আজকের এই বিবৃতির মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থার একটি দিক নির্দেশনা পেলাম। একজন বক্তা যেটা বলে গেছেন, আমি আবারও সেটাকে ইকো করে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। মা, মাটি আর দেশকে জানার জন্য আসলে কি রাজনৈতিকভাবে আমাদের অভিজ্ঞ হতে হবে, রাজনীতিকে বুঝতে হবে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। স্বাধীনতাকে রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আসলে কোনো ব্রেনের দরকার হয় না, আমাদের হৃদয় দরকার হয়, আত্মা দিয়ে বুঝতে হয়। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের আগামী দিনের সংগ্রামকে উপকৃত এবং উজ্জীবিত করবে। আমাদের প্রতিবাদ হবে রাজপথে, প্রতিবাদ হবে অনলাইনে, প্রতিরোধ হবে ৭১-এর আদর্শে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ শত্রুমুক্ত হোক, বাংলাদেশ ইউনূস মুক্ত হোক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। জয় বাংলা। জয় বাংলা। Leave.